সিস্টেমটা স্যার অ্যাক্সেস করতে হলে আপনারা জানেন যে কিভাবে যেতে হবে স্যার যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করে। আমি একবারে প্রথম দিন থেকে শুরু করতেছি। 1 ঘন্টার মধ্যে স্যার আমি পুরোটা শেষ করে দেব, আপনি ঢাকনাটা নামায় রাখেন, ঠিক আছে? তো আমরা এই জন্য মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করতেছি। নতুন একটা ট্যাবে আমি www.eservice.gov.bd-তে যাব। এখানে আপনার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং আপনি জানেন যে কীভাবে নতুন ইউজার তৈরি করতে হয়। আমি একটা ডামি ইউজার দিয়ে user-4 এবং পাসওয়ার্ড দিয়ে এখানে স্যার ঢুকলাম। আমার সামনে এরকম আসবে অনেকগুলো মেনু এই জন্য আছে যে এই ইউজারটাকে অ্যাডমিন আকারে অ্যাসাইন করা আছে, ঠিক আছে? সিস্টেমের কাজ শুরু হবে কোথা থেকে? ডকুমেন্ট গ্রহণ থেকে। আপনার ফ্রন্ট ডেস্ক আছে, ওইখানে চিঠিপত্র আসলো, উনি স্ক্যান করবেন স্ক্যানার দিয়ে এবং ডকুমেন্ট গ্রহণে ক্লিক করবেন। ক্লিক করে যদি নাগরিকের কাছ থেকে কোনো আবেদন আসে তাহলে উনি নাগরিক আবেদনের এই ফর্ম পূরণ করবেন, আর যদি কোনো মিনিস্ট্রি থেকে বা অন্য কোনো দপ্তর থেকে আসে উনি দাপ্তরিক আবেদনের এই ফর্মটা পূরণ করবেন। দুইটা ফর্ম পূরণের ক্ষেত্রেই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে লাল তারকা চিহ্নিত যে ঘরগুলো আছে এই ঘরগুলোকে অবশ্যই পূরণ করতে হবে এবং প্রত্যেকটা এই ফর্ম পূরণের সাথে অবশ্যই হার্ড কপির যে চিঠিটা আসছে সেটা স্ক্যান করে এইখানে বাছাই করে দিতে হবে, এইটা ম্যান্ডেটরি। এইটা যদি না দেয় তাহলে কিন্তু বোঝা যাবে না যে কোন চিঠি আসছে এই আবেদনের সাথে। তো এই জন্য স্যার এইটা অবশ্যই দিতে হবে যে হার্ড কপিটাকে স্ক্যান করে দিতে হবে, ঠিক আছে? আমি একটা দাপ্তরিক পত্র গ্রহণ করি। দাপ্তরিক পত্রে আমি এইখানে দপ্তরের নাম দিলাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এখান থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় না, আমি এটা দিলাম জেলা প্রশাসকের কার্যালয়। এই যে বাছাই করুন, মানে স্ক্যান কপি আপনি কোথায় রাখছেন সেটা আপনি ব্রাউজ করে দিবেন। মানে স্ক্যান তো আপনার 15-20টাও থাকতে পারে, ওইখান থেকে যেইটা এই পত্রের জন্য সেইটা বাছাই করবেন, ঠিক আছে স্যার? আপলোড করবেন, আগে আপনি বাছাই করুন, পরে আপলোড করে এটা করবেন। তাহলে আমি এখানে লিখলাম জেলা প্রশাসকের কার্যালয়, আগেই অবশ্যই স্ক্যান করে ফেলতে হবে। হ্যাঁ, দাপ্তরিক ঠিকানা দিলাম কুড়িগ্রাম। আমি স্যার এই ওপরে আপনি দেখবেন যে এটা কার কাছ থেকে পাওয়া গেছে। যখন আমি দপ্তরের নাম লিখতেছি তখন বোঝা যাবে যে অবশ্যই এটা দাপ্তরিক পত্র, আর নাগরিকের হইলে এখানে থাকতো আবেদনকারীর নাম, ঠিক আছে? তাইলে আর উপরে আপনি খেয়াল করবেন যে এটা কি আছে, এটা দাপ্তরিক না নাগরিক। কুড়িগ্রাম, প্রেরকের নাম দিলাম, আমার নামের ভেতরে লেখা আছে, দিয়ে দিলাম। পত্রের বিষয় সাপোজ আমি ধরতেছি এটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আসছে, আমি দিলাম বন্যা দুর্গতদের জন্য ত্রাণ, বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের আবেদন সাপোজ, ঠিক আছে? স্ক্যান কপি হয়তো 2 পৃষ্ঠার বা 3 পৃষ্ঠার আছে, আমি সেটা দিলাম এবং ব্রাউজ করে আমি সেটা লাগাই দিব যে কোনটা সেটা, ঠিক আছে? তো আমি এইখানে একটা আমার স্ক্যান করা আছে একটা ডকুমেন্ট, আমি এইটাই দিই, আপলোড করলাম। আপলোড করে আপনি দেখুনে ক্লিক করে একবার দেখে নিতে পারেন যে সঠিকটা আপলোড করেছেন কি না। সাপোজ আমি এইটা আপলোড করেছি, এইটা, ঠিক আছে? তাহলে এইটা আমি এই যে দেখুন এখানে চলে আসছে। এইবার এইটা আমরা পাঠাবো কার কাছে? সরি, দেখুন দিলে এইটা আর একটা ট্যাবে ওপেন হয়েছে, আপনি এই ট্যাব কেটে দিবেন, ট্যাব কেটে দিলে এটা চলে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আসছে, আপনি এইবার এই ডকুমেন্ট আপনার ফ্রন্ট ডেস্ক থেকে ডিরেক্ট আপনার সচিবের কাছে দিবেন, তাই তো? সচিব তারপরে সেন্ড করে রেসপেক্টিভ শাখায় দিয়ে দিবে। তো আমি ধরে নিলাম এটা সচিব, ওনাকে আমি প্রেরণ করলাম। প্রেরণ করলে একটা রসিদ প্রিন্টের অপশন আসবে, চাইলে রসিদ প্রিন্ট করতে পারেন, না চাইলে না, মন্ত্রণালয়ের ক্ষেত্রে এরকম প্রয়োজন হয় না। তো এটা গেল। আপনি আবেদনটা ঠিকঠাক মতো গেছে কিনা দেখার জন্য রসিদে ক্লিক করে দেখবেন যে এইখানে একটা সিরিয়ালি চলে আসতেছে, ঠিক আছে? এখানে স্ক্যান কপির এই আইকনটা যদি থাকে বুঝবেন যে ঠিকঠাক মতন আপনার স্ক্যান হয়েছে, আদারওয়াইজ হয় নাই। তো ঠিক আছে, আমাদের পত্র গ্রহণ হইল। আমরা এবার ওই আইডিতে যাই যে আইডিতে এটা পাঠাইলাম, ওইখানে কী অবস্থা একটু দেখে আসি। আমি ওই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। এইখানে আমি এইবার স্যার ই ফাইল কার্যক্রমে আমাকে ক্লিক করতে হবে। ডকুমেন্ট গ্রহণ করছে ফ্রন্ট ডেস্কের লোক,
সচিব স্যার তো আর ডকুমেন্ট গ্রহণ করবেন না, তো উনি করবেন কি ফাইল কার্যক্রম করবেন। উনি এখানে গেলেন, উনি এখানে গেলে দেখবেন যে ওনার ডাক আছে 21টা এবং নথি আছে 107টা। তো কোনটা এখন পাইছে, এই যে এইটা বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের আবেদন। উনি স্ক্যান কপিতে ক্লিক করবেন, স্ক্যান কপিটা এইখানে লোড হবে, এইভাবে উনি পড়বেন এইখানে, আচ্ছা ঠিক আছে অমুক জায়গা থেকে আসছে, তাইলে এটাকে সিলেক্ট করে উনি সিদ্ধান্ত দিয়ে দিবেন যে এটা কোন শাখায় এই কাজটা করে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। জাস্ট উনি সিদ্ধান্তে ক্লিক করলেন, এখানে প্রিডিফাইন কিছু সিদ্ধান্ত আছে, এর ভেতর থেকে উনি নিতে পারেন যে জরুরি পেশ করুন, যেহেতু দেখলো যে বিষয়টা জরুরি, তো উনি আগের সিদ্ধান্ত এখানে বিধিমতো ব্যবস্থা নেন, এটা কেটে দিয়ে জরুরি পেশ করুনটা সিলেক্ট করলো, তাহলে এখানে চলে আসছে জরুরি পেশ করুন। উনি এবার এটা ওনার সেই শাখায় দিয়ে দিবেন যেই শাখায় এটা নিয়ে কাজ করে। স্যার এটা সচিব জানবে না যে কোন শাখায় কোন চিঠি যায়? হ্যাঁ, তাইলে পিওকে এটা শিখা দিতে হবে। হ্যাঁ, পিও প্র্যাকটিস করবে, সমস্যা নেই। সচিব স্যার তো স্যার জয়েন্ট সেক্রেটারিকে দিবে, শাখায় দিবে না। হ্যাঁ, সচিব তো জানবে যে আমার এই জয়েন্ট সেক্রেটারি এইটা করে, উনি জয়েন্ট সেক্রেটারিকে দিবেন। উনি আমার মনে হয় জয়েন্ট সেক্রেটারি বা এডিশনালকে উনি দিবেন। উনি চাইলে সরাসরি শাখায় দিতে পারে যদি চায়, তবে উনি যদি চেইন মেনটেন করেন তাহলে অন্যান্যরাও এটা সম্পর্কে অবহিত থাকবে। যেমন উনি যদি অ্যাডিশন সেক্রেটারিকে না দিয়ে সরাসরি শাখায় দেয়, তাহলে অ্যাডিশনাল সেক্রেটারি এই পত্রের বিষয় সম্পর্কে জানলই না। হ্যাঁ, অনুলিপি দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। উনি এইখান থেকে আমাকে সিলেক্ট করলেন যে অর্গানোগ্রামে যে তুমি এটার ব্যবস্থা নাও, আর অনুলিপি হিসেবে হয়তো অ্যাডিশনালকে সিলেক্ট করে দিলেন যে এটা তুমি জেনে থাকো এবং এটা জরুরি পেশ করুন, এটা বলে দিছি। যেহেতু জরুরি উনি হয়তো শাখাতেই দিয়ে দিয়েছেন, দিয়ে উনি বলবেন প্রেরণ। ঠিক আছে, সরাসরি চলে গেল। এখান থেকে একটা ডাক দেখেন কমে গেছে। উনি আউটবক্সে গেলে দেখতে পাবেন এই যে বন্যা দুর্গত এলাকার জন্য সাহায্যের আবেদন, পরবর্তী প্রাপক এইখানে আসলে হবে প্রেরকের নাম, যাই হোক জরুরি পেশ করুন লেখছে। হিস্ট্রিতে গেলে উনি আসলে দেখতে পারবেন যে এই চিঠির এগেনস্টে উনি কী করছেন। চিঠির এগেনস্টে এইটা যে ইউজার 4 থেকে গ্রহণ করে জেলা প্রশাসককে দিয়েছিলেন এবং জেলা প্রশাসক জরুরি পেশ করুন লিখে সহকারী কমিশনার গোপনীয়র কাছে এটা রেখেছেন। ঠিক আছে, সিন করার জন্য ওটা পেশ হবে না, উনি নথিজাত করবেন এগুলো। হ্যাঁ, ওনার ডাকের এই সামনে এই কথাটার এই যে ডাকের যে বিষয় আছে এর সামনে অনুলিপি এই শব্দটা লেখা থাকবে। ঠিক আছে, যার কাছে অনুলিপি দিলাম ওনার এই বিষয়ের সামনে লেখা থাকবে অনুলিপি। সরি, আমার সিরিয়ালের নয়, এটাতে এই দেখেন এইটা, এই যে এইটাতে এইটা বলতেছে এটা অনুলিপি প্রস্তাব মতে পেশ করুন, মানে এইটা অন্য কাউকে দিছে কিন্তু এনার কাছে আসছে অনুলিপি। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে অনুলিপি। তো উনি অনুলিপিটা কী করবেন, উনি অনুলিপি দেখবেন যে বিষয়টা কি। অনুলিপি সাধারণত কী করেন আপনারা, নথিজাত করেন। অনুলিপি উনি দেখে সিলেক্ট করে নথিজাতে ক্লিক দিয়ে উনি এটা নথিজাত করে ফেলবেন রেসপেক্টিভ। হ্যাঁ, উনি এটার এই যে হিস্ট্রিতে যাবেন, উনি হিস্ট্রিতে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রস্তাব মতে পেশ করুন এটা দিয়েছে মূলত সহকারী কমিশনার RM-কে, আর ইনাকে দিয়েছেন অনুলিপি। ঠিক আছে, তাহলে তার অসুবিধা নেই। হ্যাঁ, শো করতে থাকবে, পেন্ডিং থাকবে। তাহলে অনুলিপি আপনারা পাইলে স্যার কী করেন, আপনি ফাইলে রেখে দেন না, নথিজাত করে ফেলেন। তো আপনি এটা অনুলিপি পাইছেন, এটা সিলেক্ট করবেন, নথিজাতে ক্লিক করে যেইখানে এটা আপনি রাখার দরকার সেইখানে সিলেক্ট করে নথিজাত করে রেখে দেবেন। তাহলে এটা অনুলিপিটা আপনার এখান থেকে নিষ্পত্তি হয়ে গেল, ডাক নিষ্পত্তি। অনুলিপি তো আর আপনি পেশ করবেন না স্যার, তাহলে এরকম সারাদিনে 20টা অনুলিপি পাবেন, 20টা পেশ করবেন না, তো অনুলিপি আপনি নথিজাত করবেন। তাহলে এইবার আমরা ওই আইডিতে যাই যে আইডিতে এটা পাঠানো হইল। এই আইডিতে গেলে উনি ফাইল কার্যক্রমে গেলে দেখবেন ওনার 4টা ডাক আছে এবং এটা বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের আবেদন বলছে যে জরুরি পেশ করুন। ঠিক আছে, হ্যাঁ না, সচিব স্যার তো সিন করে দিয়ে দিছে শাখায়, আমি শাখায় আসছি, আমি একবারে শাখায় আসছি স্যার। আর ওই যুগ্ম সচিবকে একটা অনুলিপি দিয়েছিলাম, যুগ্ম সচিব সেটা দেখে নথিজাত করে ফেলছে।
কিন্তু শাখায় যে সে তো কাজ করবে এটাতে, কেননা এটা তো আর অনুলিপি না। এখানে এই যে পূর্ববর্তী সিদ্ধান্তে লেখা আছে জরুরি পেশ করুন, এনাকে অবশ্যই এটা পেশ করতে হবে। হ্যাঁ, উনিও পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, দুইটা একসাথে ইয়ে করে নিয়ে উনি দুইটা একবারে সিলেক্ট করে ফেলবেন, করে একবারে নথিতে পেশ করবেন। আপনি যেইভাবে ইচ্ছা স্যার এইখানে প্রেরণ করতে পারেন, ওই ফ্লেক্সিবিলিটি আছে। তাইলে উনি স্ক্যান কপিটা দেখবেন, দেখবেন যে আচ্ছা এটা তাইলে দ্রুত পেশ করতে হবে, বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণের আবেদন। উনি এটা সিলেক্ট করে নথিতে পেশ করতে যাবেন। নথিতে পেশ করতে গেলে উনি দেখবে যে এইরকম কোনো আর্থিক অনুদান, আর্থিক বরাদ্দ প্রদান, এরকম একটা নথি আছে। তো উনি চাইলো যে না, বন্যার জন্যই একটা নথি খুলে ফেলবেন উনি, বন্যা দুর্গত ত্রাণের জন্য। ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে? উনি দেখলো যে এরকম নথি নাই, উনি মেনুতে গিয়ে নথি ব্যবস্থাপনায় যাবে, গিয়ে একটা নতুনে ক্লিক করে নতুন একটা নথি খুলে ফেলবেন উনি। শাখা বাছাই করবেন, ওনার শাখা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উনি নিজেই। নথির একটা নাম্বার টাইপ করে দেবেন 18 ডিজিটের। শাখা বাছাই করবেন আর্থিক অনুদান, নথির বিষয় লিখবে বন্যা দুর্গত জন্য সাহায্য। ঠিক আছে, দিয়ে নথির তারিখ দিলেন এবং এইটা কার কার কাছে যাবে সেই পারমিশনটা উনি অবশ্যই সিলেক্ট করে দিবেন। যাদেরকে দিবেন তাদের কাছেই শুধুমাত্র এই নথিটা যাবে। পারমিশনের চেইনটা উনি ঠিকঠাক করে দিয়ে সংরক্ষণ করবেন, তাহলে একটা নথি ক্রিয়েট হয়ে গেল। এইবার উনি নথিতে যখন ওই ডাকটা পেশ করতে যাবেন, নথিতে পেশ করতে যাবেন, এইবার উনি আর্থিক অনুদানের ভেতরে দেখবেন বন্যা দুর্গত এলাকার জন্য সাহায্য। ঠিক আছে তো স্যার? আচ্ছা, দিয়ে উনি এইবার এইখানে লিখবেন যে চিঠিটা আসছিল যেখান থেকে, জাস্ট উনি লিখলেন যে কুড়িগ্রামের জেলা প্রশাসক দিয়েছেন, উনি লিখল কুড়িগ্রাম জেলার জন্য ত্রাণ বরাদ্দ। এটা সঠিক হবে না স্যার, আমি জাস্ট লিখলাম, দিয়ে নথিটা সিলেক্ট করে উনি নথিতে পেশ করবেন। এইবার উনি অনুচ্ছেদ লেখার জায়গা পাবেন এবং এই পাশে বিবেচ্যপত্র আছে, ক্লিক করে উনি দেখতে পারেন যে স্যার কোন স্মারকে কী কী দিয়ে লিখছে বিষয় বিবেচ্যপত্রে, বা এইটা উনি চাইলে পাশে সরায় রেখেও এইখানে টাইপ করতে পারে এবং এইখানে দেখার জন্য প্রয়োজনে এইটা যদি উনি চায় যে একটু বড় করে মাঝে মাঝে দেখবেন, উনি এখানে ক্লিক করে এটা বড় করেও দেখতে পারেন। ঠিক আছে, এভাবে উনি দেখতে পারেন। চাইলো যে না, উনি পাশে একটা উইন্ডোতে থাকবে, তাইলে যে এখানে পপ আউট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিলে এই পাশে থাকবে, আর এইখানে উনি কেটে দিয়েও এইখানে লিখতে পারবেন, আর এই পাশের ট্যাবে এটা খোলা থাকবে। ঠিক আছে, পাশাপাশি এইখানে একটা থাকলো আর এইখানে একটা থাকলো, মাঝে মাঝে দেখার যদি প্রয়োজন হয়। ঠিক আছে, আর যদি উনি চায় যে না এইখানেই থাকবে, তাইলে এইভাবে এটাকে টেনে নিয়ে গিয়ে এই পাশে রেখে দিতে পারেন। পাশে রাখলে অনেক ছোট দেখা যাচ্ছে, দেখতে সমস্যা হতে পারে। এইটা হচ্ছে পপ আউট, আর এইটা হচ্ছে জুম। যদি একটু বড় করার দরকার হয়, জুমে ক্লিক দিয়ে একটু বড় করে নিতে পারবেন উনি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার, এটা জুম আর এটা হচ্ছে পপ আউট। এইখানে ক্লিক দিলে আপনার পাশের ট্যাবে এইটা চলে যাবে, জাস্ট একটা ক্লিক দেয় এই যে পাশের ট্যাবে এইটা গিয়ে ওপেন হচ্ছে। আচ্ছা, তো আমি ধরলাম যে এইখান থেকে আপনি অ্যাক্সেসিবিলিটিস পাবেন। এখন এইখানে আপনার অনুচ্ছেদ লেখার দরকার। ঠিক আছে, অনুচ্ছেদের একটা টেক্সট আমি কপি করি। অত লিখতে স্যার আমি তো গদবাধা এরকম লিখতে পারি না, আপনাদের ওরা এটা ভালো লিখবে। আমি একটা খেলার অনুচ্ছেদ দিই স্যার এখান থেকে। সাপোজ এইটা আমার অনুচ্ছেদ ছিল, MS ওয়ার্ডের ফাইলে থাকলেও কোনো সমস্যা নেই, সেখান থেকে উনি কপি করে নেবেন, অবশ্যই ইউনিকোডে থাকতে হবে, এটা এখানে পেস্ট করবেন। ঠিক আছে, প্রয়োজনে এখানে ফরম্যাটিং করা যেতে পারে, একটু ফাঁকা টাকা করে দিল। চাইলে এখান থেকে ফন্টও ঠিক করে দেওয়া যেতে পারে, যেমন এই যে উপরে আছে নিকোশ ব্যান্ড, উনি চাইলে যে নিকোশ ব্যান্ড ফন্টে দেবে, তাইলে এটা নিকোশ ব্যান্ড হইলো, সাইজ দেবে জাস্ট 14, তাইলে নিকোশ ব্যান্ড ফন্টে এটা যাবে। এইখানে ফন্টের সাইজ, কোনো গুরুত্বপূর্ণ অংশ যদি স্যারের নজরে আনতে চান,
জাস্ট এটা সিলেক্ট করে আপনি এখান থেকে বোল্ড ব্যবহার করে দিতে পারেন, তাইলে এটা বোল্ড হয়ে যাবে, বা রং ব্যবহার করে দিতে পারেন। আমি দিয়ে দিলাম স্যার এইটুকু জরুরি, এটা তাইলে রঙিন হয়ে যাবে। আপনি চাইলেন যে এইটুকুর দিকে দৃষ্টি উনি দিতে চান, তাহলে এইটা আপনি এই যে এইখানে ক্লিক করে বোল্ড করে দিতে পারেন, তাইলে এইটুকু হলো বোল্ড, এইটুকু হলো রঙিন। আপনি এইভাবে ওনার দৃষ্টি আকর্ষণের জন্য দিতে পারেন। দিয়ে এবার পরবর্তী প্রাপক উনি সিলেক্ট করবেন যে এটা কাকে দেয়া যেতে পারে। আচ্ছা, এখানে উনি চাইলে যে পূর্ব নজির হিসেবে ওই চিঠিটার, এই চিঠিটারই প্রাপ্তপত্রেরই অ্যাটাচমেন্টটাও উনি দিয়ে দিয়েছেন। যদিও এইটা প্রাপ্তপত্র তো যাবেই, ঠিক আছে, এই জাতীয় যদি পূর্ব নজির কোনো কিছু থাকে সেইটা উনি চাইলেন যে এর সাথে দিয়ে দিবেন। ধরে নিলাম যে আমার পূর্ব নজির এইখানে কোনো এক ফাইলে আছে। পূর্ব নজিরটা হচ্ছে আমার, আমি একটা পিডিএফ দিব স্যার, পিডিএফটা আগে এইখানে দেখি। পূর্ব নজির স্ক্যান ফর পূর্ব নজির এইটা, ঠিক আছে স্যার? তাইলে স্ক্যান ফর, আমি এইটাকে কপি করে ডেস্কটপে নিলাম। আমি চাইলাম যে এখানে আমি পূর্ব নজিরটা ওই স্ক্যান ফরটা যোগ করে দিতে চাই। তাহলে আমি সংযুক্তিতে যাব, গিয়ে নতুন রেফারেন্স দস্তাবেজ হিসেবে সেটাকে কোনো এক ক্যাটাগরির ভেতরে আপলোড করব। আমি ঠিক করলাম যে এটা শাখাতে থাক, এর ভেতরে বিবিধের ভেতরে দেই অস্থায়ী ফাইল, এবং এটা আমি বললাম যে এই ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আমার লাইব্রেরিতে তৈরি করা আছে। আমি দিলাম বন্যা দুর্গতদের জন্য সাহায্য, সাপোজ দিয়ে আমি ব্রাউজ করব। আমি ওইটা ডেস্কটপে রেখে আসছি, স্ক্যান ফর আপলোড করলাম, চলে আসছে এখানে, এবং আমি বললাম সংযুক্তি। তাহলে এইখানে সেটা সংযুক্তি আকারে আসবে, বলতেছে নো প্রিভিউ অ্যাভেলেবল। আচ্ছা, এখানে ক্লিক করি, এই যে ডাউনলোডের আমাকে অপশন দিছে যে এটা ডাউনলোড করে দেখো। ডাউনলোড হইল, এই যে এইটাই হচ্ছে সেইটা স্ক্যান ফর। মাঝে মাঝে এরকম হইতে পারে যে নো প্রিভিউ অ্যাভেলেবল, কারণ এটা গুগলের দিয়ে দেখায়, এই জন্য স্যার মাঝে মাঝে, হ্যাঁ লাইব্রেরিতে তো অবশ্যই থাকতেছে। যদি এইটা সমস্যা করে এই যে নো প্রিভিউ অ্যাভেলেবল, আপনি পপ আউটে ক্লিক দিলে এই পাশের ট্যাবে আপনি পাবেন। ও বললো যে নো প্রিভিউ অ্যাভেলেবল, যদি মানে লাইভ প্রিভিউ না করতে পারে পপ আউটে ক্লিক দিলে আপনি এটা দেখতে পাবেন। এই যে পপ আউট হচ্ছে এইটা, মাউস সরা নিলে অনেক সময় নাও থাকতে পারে, মাউস নিলে এই কোনাতে আপনি পাবেন পপ আউট। তাহলে এইটা এখানে গেল। এইবার উনি এইটা সাপোজ রেডি করে ওনার অ্যাডিশনাল বা কারো কাছে পাঠিয়ে দিলেন, আমি একবারে ডাইরেক্ট সচিবের কাছে দিলাম প্রেরণ। তাহলে এটা ওনার স্বাক্ষর পরে চলে গেছে। উনি আউটবক্সে গিয়ে দেখতে পারবেন যে এটা গোপনীয় শাখার, এই যে বন্যা দুর্গতদের জন্য সাহায্য, কুড়িগ্রাম জেলার বন্যার্ত মানুষের জন্য সাহায্য। উনি বিস্তারিততে দিলে দেখতে পারবেন যে কী অবস্থায় এটা সচিব স্যারের কাছে গেছে। উনি দেখবেন যে অনুচ্ছেদ 1.1 এরকম গেছে, একটা লাল করেছিলাম, একটা বোল্ড করেছিলাম, ওনার নামের সাথে স্বাক্ষর পড়ে গেছে, একটা সংযুক্তি সহ। ক্লিক করি, সংযুক্তিটা এইখানে দেখাবে, এই যে এখন দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এইবার সচিব স্যার এটাকে কী করবেন? সচিব স্যারের আইডিতে ঢুকে আমরা ঢুকলাম। উনি ফাইল কার্যক্রমে গেলে উনি এইবার এটা কোথায় পাবে? ডাকে পাবে না নথিতে পাবে? উনি অবশ্যই এটা নথিতে পাবে। নথিতে গেলাম, এবং এটা যেহেতু শাখা হিসেবে আছে, ওইটা আসছে গোপনীয় শাখা থেকে। দেখেন এখানে কিন্তু নাই, আপনি চাইলে শর্টিং করেও দেখতে পারেন। আমরা একটু বেশি বের করে দিই, কেননা শাখা ভিত্তিক দেখাচ্ছে, যে এই আলফাবেটিক অর্ডারে দেখাচ্ছে। স্যার এই যে জেলা প্রশাসকের এইখানে একটা আসছে, জেলা প্রশাসক না, গোপনীয় শাখা থেকে আসছে। তাইলে গোপনীয়, এই যে বন্যা দুর্গত এলাকার জন্য সাহায্য, হ্যাঁ তার কাছে এই সবগুলো নথি তার কাছে আছে। এই 108টা নথি এখন সচিবের টেবিলে পড়ে আছে। স্যার সর্বশেষ কোন নথিটা আসছে? উনি এই যে অবস্থা প্রেরণের তারিখে স্যার লিখ দিলে এটা শর্টিং হওয়ার, না ডেট দিয়ে এটা স্যার শর্টিং হচ্ছে না।
এটা হচ্ছে স্যার শাখা অনুযায়ী, এটা হচ্ছে স্যার কথা। হ্যাঁ, এটা হয় আসলে শাখার অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। ডেট অনুযায়ী এটা স্যার এইখানে ক্লিক দিলে শর্টিং হওয়ার কথা, মানে এই ওপরে যখন স্যার উনি ক্লিক দিবেন তখন এইটা শর্টিং হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে স্যার শাখার অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, এটা একটা হয়তো ত্রুটি আছে, আমি দেখি সামনের দিকে আগাই স্যার। আমি একটু বেশি বের করে দেই। স্যার আপাতত এটা দেখেন, কুয়েরি পরে নিচ্ছি। বন্যা কুড়ি এইটা উনি জাস্ট এটা খুলবেন, এটা 0 দিন আগে আসছে, তো এটা উনি খুললে এরকম দেখবেন যে ওনার কাছে এটা আসে। তো উনি যদি একমত হয়, ওনার আর কিছু লেখার দরকার নেই, উনি তো এটার সাথে একমত, জরুরি পেশ করতে বলছিলেন, উনি জাস্ট এটা শাখায় পাঠিয়ে দিবে, আবার নাম বের করবে এবং প্রেরণ করবে। ওনার কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই ওনার, উনি একমত, উনি তো জাস্ট সাইন করবেন, তাহলে ওনার কিছু করার দরকার নেই, কেননা এখানে নোটের সিদ্ধান্ত ডিফল্ট একমত আছেই, ঠিক আছে। আর উনি যদি চান যে কিছু এক্সট্রা লিখবেন, সেক্ষেত্রে উনি নোটানুচ্ছেদ নিয়ে এক্সট্রা কথাবার্তা কিছু লিখে দিতে পারেন। তা আমি চাইলাম না যে উনি এইটা কিছু লেখুক, আমি জাস্ট উনি একমত বিধায় উনি জাস্ট ওনার নাম বের করে প্রেরণ করে দিলেন, তাহলে ওনার কাজ শেষ, ঠিক আছে। এইবার যদি শাখাতে আমরা যাই এটা নিয়ে, এখন শাখার লোকজন শাখাতে আসলো, এটা শাখাতে এই যে নথির এইখানে যাবে এবং দেখবে যে কুড়িগ্রাম জেলার এই নথিটা ওনার কাছে ফেরত আসছে, এবং উনি ক্লিক করে দেখবেন যে সচিবে যে ওনার পাশে স্বাক্ষর দিয়ে দিয়েছেন। সচিব যদি আলাদা কিছু লিখতো, তাহলে ওনার সাইনটা কেটে পরের অনুচ্ছেদে লেখা এসে নিচে আর একটা সাইন আসতো, ঠিক আছে। উনি যেহেতু একমত, সাধারণত পাশেই স্বাক্ষর করে দেন ডানে, সেই ডানে উনি স্বাক্ষর করে নিচে নামাই দিছে, এবং এই এখন এইটা ইনার কাছে আছে। সরি, আর একটাতে দেই, আর একটাতে দেই, হ্যাঁ আর একটাতে দেই, তাহলে এইটা এর কাছে আসছে। এইবার উনি এইটার প্রেক্ষিতে একটা চিঠি জারি করবেন, আর এই নোটটা এইখানে নিষ্পত্তি করবেন। নিষ্পত্তি করবেন কিভাবে? উনি সিদ্ধান্তে যাবেন, সিলেক্ট করবেন নিষ্পত্তি, সিদ্ধান্ত গ্রহণে আসবেন, এবং উনি এইখানে লিখে দেবেন জারি নাম্বার এত, জারি নং এত, হ্যাঁ চেক নম্বর এত, ঠিক আছে। যেহেতু তার ত্রাণের সাহায্য দিছে, চেক টেক হয়তো দিয়ে দিছে, লিখে দিন স্যার। হ্যাঁ আছে, কিন্তু এই সিস্টেমটা আমরা এখানে ইন্ট্রোডিউস করতেছি না, ওইটার ফন্টটা স্যার উইন্ডোজের ডিফল্ট ফন্টে চলে যায়, তো ওইটা ফন্টটা দেখতে ভালো দেখায় না, সেটা স্যার ওই জন্য এইখানে আপাতত আমরা স্কিপ করতেছি। না তাইলে আপনি চিঠি একবারেই উঠাই দিতেন, এত একবারেই উঠাই দিতেন। সাধারণত আপনি কি করেন, আপনি নোট লিখে চিঠি টিঠি লিখে একবারেই নিয়ে যান। আপনি সংযুক্তি হিসেবে দিতে পারেন যে স্যার এই চিঠিটা দিতে চাচ্ছি, আপনি দেখে দেখে দেন। না, হ্যাঁ কাল দিতে পারবেন, উনি সংযুক্তি নামায় নিয়ে আবার এডিট টেডিট করে দেবেন, ওই সময় সচিবের নাই, ওই সময় সচিবের নাই, ঠিক আছে। না না না, অনেক সময় করে দেয়, আপনি হার্ডটা নিয়ে গেলে তাড়াতাড়ি করে কেটে ওইখানে লিখে দেয়, কিন্তু উনি ডাউনলোড করবেন, ওইটা আবার লিখবেন, আবার আপলোড করবেন, এই কাজ উনি জীবনেও করতে যাবেন না। আমার মনে হয় পত্রজারিটা আপনি ম্যানুয়ালি এখন যেভাবে করেন সেভাবে করেন। না স্যার ইনকমপ্লিট কেন হইল, আপনার এই সিদ্ধান্ত করতেই তো অনেক ঘোরাঘুরি হয় স্যার। এটা এখন নিষ্পত্তি দেখাই আমরা, আপনি জাস্ট এটা প্রেরণ করবেন, তাহলে এটা নিষ্পত্তি। তর্ক করতে থাকতে স্যার অনেক দূর যাবে, যে এটা মানে পত্রজারি আমার আছে, আমি বলতেছি জাস্ট ফন্ট ভেঙে যায় বিধায় আমি এটা করি না।
নেক্সট ভার্সনে এই ফন্টের এটা দূর করা হচ্ছে। ঠিক আছে, যখন পিডিএফ কনভার্ট হয়ে যাচ্ছে একটা চিঠি, তখন এর ফন্টটা আর নিকষে থাকে না, উইন্ডোজের ডিফল্ট ফন্টে চলে যায়। ঠিক আছে, এই জন্য আমরা জাস্ট ওইটাকে স্কিপ রাখছি। হ্যাঁ, ওইটা এর নেক্সট ভার্সনে আপনি পাবেন। আর একদিনেই তো স্যার আপনি একবারে রেডিমেড একটা কিছু পাবেন না। উইন্ডোজের 8 যে আজকে এই পর্যন্ত আসছে, প্রথমটা ব্যবহার করছেন ডস, যারা সিস্টেম অ্যানালিস্ট আছেন তাদেরকে জিজ্ঞেস করেন প্রথমটা কত মজার ছিল। কেমন মজার ছিল স্যার আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, কেমন কেমন মজার ছিল স্যার সেইটা বলেন। ঠিক আছে, কিন্তু জানার আগে নতুন একজন লোককে যখন আপনি দিতে গেছেন, মনে হবে যেন আমি একটা কি, যে এটা আমার অন্ধকারে ফেলে দিছে। আমি যখন প্রথম শিখছি, আপনার একটু দেখাই, এখনও এর পেছনে ডজ আছে। তা আপনি ভাবেন না যে একবারে আমরা ইয়ে হয়েছি। কম্পিউটারের সামনে এইরকম একটা কালো পর্দা ছাড়া আর কিচ্ছু ছিল না, জাস্ট এই কালো পর্দা, এবং এইটাই ফুল স্ক্রিন জুড়ে, আর কোথাও কিচ্ছু ছিল না। এইখানে থেকে কাজ করতে শুরু করছেন, এখন আসছেন স্যার চকচকা ঝকঝকা মাউস দিয়ে ক্লিক করে। মাউস তো ছিলই না, কল্পনার বাইরে ছিল, একদিনে আসে নাই স্যার। তো আপনারও এই ফাইলিং একদিনে আপনি চাইলেন আর একবারে সব কিছু রেডিমেড পাবেন তা না। নেক্সট ভার্সন আসতেছে, সেইখানে লিমিটেশনগুলো দূর হবে। জি স্যার, আপনি পত্র জারি করতে পারবেন না। না, আপনি বলবেন যে স্যার পত্রজারিটা আমরা ম্যানুয়ালি করতেছি, পত্রজারি এখন গতানুগতিক যে পদ্ধতিতে করতেছি। জি স্যার, আমি এটা কিন্তু প্রথম দিনই বলছি যে আপনি পত্রজারি সিস্টেমের ভেতরে করবেন না, এর লিমিটেশন আছে এইখানে, এটা কিন্তু আমি বলছি। স্যার দিয়ে দিত তো, আমি তো বলতেছি স্যার, আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনার একটু দেখাই স্যার, এইটা আমি দেখাচ্ছি। হ্যাঁ ভাইটাল স্যার, কিন্তু আমি এটা করতে পারি নাই, আমার সিস্টেমের নেক্সট ভার্সন আসার আগে এইটা এই সিস্টেমে যাবে না। আপনি সেটা সংযুক্তি করে দেন, সংযুক্তি করে দেন। কিন্তু আমি একটু দেখাই, তাইলে একটু দেখাই স্যার, পত্রজারিটা একটু দেখাই। আমি একটা নথি ওপেন করলাম, এই নথিতে আমি চাচ্ছি একটা খসড়া পত্রও দিতে চাচ্ছি। ঠিক আছে, আমি এত অ্যাক্সেসিবিলিটিস রাখছিলাম, শুধু ফন্ট ভেঙে যাওয়ার জন্য আমার আর তানজিয়া ম্যাডামের বিরোধিতার কারণে ডেভেলপমেন্ট টিম বলছে ঠিক আছে এটা এখন আর তাহলে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমরা দুজন বিরোধিতা করে এটা এই সিস্টেমে বলতেছি যে আর আমরা করাবো না। কিন্তু আপনি দেখে রাখেন, জিনিসটা খুবই মজার ছিল এবং ইফেক্টিভ। উনি পত্রজারিতে যাবেন, উনি সিলেক্ট করবেন যে কি ধরনের পত্র হবে, এটা দাপ্তরিক, অফিস স্মারক, অফিস আদেশ, পরিপত্র, আধা সরকারি না অন্যান্য। পত্রের ফরম্যাটিং বন্ধের ভেতরে দেওয়া আছে, ধরে নিলাম এটা হবে অফিস আদেশ, তাহলে পত্রের বিষয়টা উনি এইখানে লিখবেন, পত্রের বিষয়টা উনি এইখানে লিখবেন। সাপোজ আমি ছুটির আবেদন, এরকমই তো অফিস আদেশ কি ছুটির আবেদন দেওয়া হয় নাকি স্যার? লিয়েন মঞ্জুরি, ছুটির মঞ্জুরি, আমি একটা কিছু লিখি স্যার, নিয়োজিত দিয়ে চিঠিটাতে স্বাক্ষর করবেন কে, আমি বললাম যে এটা ডিসি স্যার স্বাক্ষর করবে, সিলেক্ট দিলাম, দিয়ে এটা পত্রের হেড কমপ্লিট। পত্রের বডিতে যাবে এই যে অফিস আদেশ, লেটার, ডেট, ইস্যু সব এভরিথিং আছে। আপনি শুধু পত্রের বিষয়টা এইখানে, পত্রটা এখানে লিখে দিবেন, এই ডট ডটটা তুলে দিয়ে পত্রটা এইখানে লিখে দিবেন। আমি এইখান থেকে পত্রটা নিয়ে আসি, ধরে নিলাম আমার এইটা পত্র, এইখানে দিয়ে দিল। উনি চাইলে এটা ফরম্যাটিংও করতে পারে, যেমন অত অ্যাক্সেসিবিলিটিস দেওয়া যাবে না, একটু টেবিলের উইথ কমায় দিল, বা সিগনেচার হয়তো আর একটু ডানে দিবে, এরকম উনি করতে পারেন। ঠিক আছে, পত্রের সাথে যদি আরও 2-4টা সংযুক্তি লাগে সেগুলো উনি এখানে দিয়ে দিতে পারেন। আর এইবার আছে বিতরণের তালিকা, যে জিনিসটা যাবে কার কাছে, তাইলে প্রাপক তালিকাতে যোগ করুন, চিঠিটা যার জন্য সে হচ্ছে প্রাপক, সাপোজ এইটা মাহবুবুর রহমানের ছুটি। ঠিক আছে, কার্যার্থে ওনার এগেনস্টে কার্যার্থে একটা নোট দিতে হবে, লিখলাম কার্যার্থে, আমি সাপোজ লিখে দিই কার্যার্থে, দিয়ে কার্যার্থের তালিকাতে যোগ করুন, দিয়ে ওনার এই অর্গানোগ্রাম থেকে হয়তো 2জনকে বা 3জনকে দিলেন যে এরা কার্যার্থে থাকবে, উনি এই অর্গানোগ্রাম থেকে যাকে ইচ্ছা সিলেক্ট করতে পারে। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, যে প্রাপক হিসেবে
উনি নিজস্ব দপ্তরের লোকজনকে তো পারেই, অন্যান্য দপ্তরের লোকজনকেও দিতে পারে। মানে যদি এইখান থেকে আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে অমুক সিলেক্ট করেন, জেলা প্রশাসকের কার্যালয় সাপোজ কুড়িগ্রাম নিয়ে কাজ করতেছিলাম না, জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম আমি খুঁজে বের করি, কই গেল, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম। উনি যখন কুড়িগ্রামের ওপরে সিলেক্ট করবেন তখন কুড়িগ্রাম জেলার অর্গানোগ্রাম ডান পাশে লোড হবে। ঠিক আছে, এই দেখেন উনি এখন জেলা প্রশাসককে দিতে চাচ্ছেন, ABM আজাদ, এখন ওইখানে জেলা প্রশাসক, ওনাকে সিলেক্ট করে যোগ করুনে ক্লিক করলো, তাহলে এই দেখেন এটা চলে আসছে। ঠিক আছে, যদি কিছু অসংলগ্ন আসে এটা আপনি এইখানে কেটে দিয়ে আরও কিছু যদি লিখে দিতে চান যে আপনি এই করবেন অমুক করবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে না হাবিজাবি, সেগুলো এইখানে আপনি লিখে দিতে পারেন। তবে এটা ইনাকে বাদ দেই, কেননা সিস্টেম এটা এখনও সচল আছে। যদি এইখানে ABM আজাদকে দেই ওনার ডাক ফাইল একটা এইটা ঢুকবে, তো আমি এটা বাদ দিয়ে দিলাম ওনাকে। আপনি এইভাবে জ্ঞাতার্থেও দিতে পারেন, একইভাবে দিয়ে আপনি পত্রটা সংরক্ষণ করবেন। ঠিক আছে, দেখেন এইখানে একটা ভার্সন 1 তৈরি হয়েছে। হ্যাঁ, এইটা যদি আপনি জয়েন্ট সেক্রেটারির কাছে দিতেন, উনি এইটা প্রয়োজনে আবারও ক্লিক করবেন, দেখলেন যে ঠিক আছে, ও মঞ্জুরি ঠিক আছে, উনি দেখলেন যে বডির ভেতরে এই কথা লেখার তো দরকার নেই, হ্যাঁ তুমি এমনি ছুটি নিবা বাবা, এই কথা লেখার দরকার কি। ঠিক আছে, উনি এইটুকু এডিট করে বিতরণের তালিকা দেখলেন, দেখে আবার যখন সংরক্ষণ দিবেন তখন ভার্সন 2 তৈরি হবে। ঠিক আছে, জাস্ট এইবার আমি এইটা জেলা প্রশাসকের কাছে দিয়ে দিই। আনফর্চুনেটলি এইখানে জেলা প্রশাসকের ইয়ে নেই। ঠিক আছে, না জেলা প্রশাসককেই দিতে হবে, কারণ আমি বলে দিছি যে এটা জেলা প্রশাসক সাইন করবে, মানে যাকে দেখাইছি সাইন করবে উনি ছাড়া অন্য কেউ সাইন করতে পারবে না। ঠিক আছে, তো আমরা জেলা প্রশাসককে এই ফাইলটাতে একটু অনুমোদন দেই। নথির শাখা রেকর্ড রুম, নথির নাম হচ্ছে আলমগীর, কিংবা অন্য কাউকে আপাতত পাঠায় দিয়ে রাখি, ব্যবহারকারী 18-র কাছে দিয়ে রাখি। ও একটা কিছু লিখতে হবে যে সদয় স্বাক্ষর করা যেতে পারে। যেতে পারে দিয়ে উনি ব্যবহারকারী 18-র কাছে এটা পাঠিয়ে দিলেন। ঠিক আছে, তো ব্যবহারকারী 18 তো আর স্বাক্ষর করবে না, তারপরও আমি স্যার ওই নথিতে একটু পারমিশন দেওয়ার জন্য মূলত ওইখানে পাঠাইছি। নথির শাখা ছিল হচ্ছে রেকর্ড রুমের আলমগীর নামে নথি, ব্যবসা বাণিজ্য রেকর্ড রুম, নথির নাম ছিল আলমগীর, আর একটু নিচে বোধহয় আছে রেকর্ড রুম, এই যে আলমগীর নামে এই নথিটা, এখানে জেলা প্রশাসককে পারমিশন দেওয়া নেই, তো আমি এটা দিলাম থাক। ইউজার 18-তে আমি লগ ইন করি, ইউজার 18-র কাছে এটা আমি পাঠাইছি। ইউজার 18 উনি নথিতে যাবেন, দেখবেন যে ওনার কাছে একটা আসছে যে মাহবুবুর রহমানের কাছ থেকে 0 দিন, মানে আজকেই এটা আসছে। এইখানে ভার্সন 1 আর 2 এটা আছে। উনি জাস্ট চাইলেন যে এটা জেলা প্রশাসকের কাছে যাক, কিছু একটা লিখে দিলেন যে স্বাক্ষর করা যেতে পারে। এবার জেলা প্রশাসকের আইডিতে আমি যদি ঢুকি, ই ফাইল কার্যক্রম, নথি, ওইটা ছিল রেকর্ড রুম শাখার নথি, আমাকে শাখায় নিচে যাইতে হবে রেকর্ড রুমে, এই যে রেকর্ড রুম আলমগীর নামক নথি। এর সাথে দেখেন ব্যবহারকারী 18-র কাছ থেকে আসছে 0 দিন, ভ্যাকেশন নামে স্যার নথিটা ছিল, ইয়েটা ছিল নোটাংশের বিষয়, এটা খুললাম। এই যে এইবার দেখেন জেলা প্রশাসকের এইখানে যে উনি কোন চিঠিতে স্বাক্ষর করবেন একটা কলম ধরে একটা হাতের মতন আইকন আছে, তার মানে ওইটা 2টা ভার্সন হয়েছে। প্রথম ভার্সনটা দেখলো যে বডির ভেতরে কি আছে, ও এই কথাটা লেখা আছে, তাহলে দ্বিতীয় ভার্সন কেন তৈরি হয়েছে, উনি জাস্ট দ্বিতীয় ভার্সনে যাবে এবং বডির ভেতরে দেখবে যে ও 1 লাইন বাদ আছে, তাহলে এটাই ঠিক আছে, এটা আমার পরবর্তী জন লিখে দিছে, এটাই ঠিক আছে সাপোজ, তো এইটাই ঠিক আছে। বের হয়ে আসছে একবারে, আবার বের হয়ে গেল কেন, উনি স্বাক্ষর করবেন এটাতে। উনি স্বাক্ষর করবেন, এই জাস্ট এই কলম ধরা যে হাত আছে এখানে একটা ক্লিক দিলে বলবে যে আপনি নিশ্চিত স্বাক্ষর করতে চান, তো উনি বলবে আচ্ছা এটা
ঠিক আছে, এটা একবার পেছনে যাবে আসলে। আচ্ছা, ওইখান থেকে আমরা চলে গেছিলাম ড্রাফট সংরক্ষণ হয় পত্রের, আবার এই জন্য ওইখানে চলে গেছে। তো উনি একবার ক্লিক করবে, বলবে যে আপনি স্বাক্ষর করতে চান, আমি বলবে যে হ্যাঁ। যখন স্বাক্ষর করবে তখন এইটা দেখেন সিলমোহর পড়ে যায়, ঠিক আছে, তার মানে এই পত্রটাতে উনি স্বাক্ষর করেছেন, আর আগেরটাতে করেন নাই, পরে যেটা ছিল এটাতেই করছেন। দিয়ে উনি আসলে এটা শাখায় পাঠায় দেন মাহবুবুর রহমানের কাছে, যে এটা তুমি এবার জারি করো, স্বাক্ষরিত, প্রেরণ দিলাম। এইবার মাহবুবুর রহমান ওই পত্রটা জারিও করতে পারবে সিস্টেমের ভেতরে, আবার উনি এটাকে নিষ্পত্তিও করতে পারবেন। আমি আসলে এই প্রশ্নটা ইচ্ছা করেই পত্রের আমি দেখাচ্ছি যে সমস্যাটা কোথায়। এতক্ষণ সব ঠিকই ছিল, এইটা আসছে, দেখেন ইনার কাছে আসছে ছুটি মঞ্জুরি। এইবার কিন্তু উনি আর এটা এডিট করতে পারবেন না, কেননা সাইন হয়ে গেছে, আগে ক্লিক দিলেই এডিট হইতো। এইবার আর কিন্তু দেখেন পিডিএফের মতো চলে আসতেছে, আর এডিট হবে না, ঠিক আছে। ওনাকে বলতেছে একটা ইস্যু নাম্বার দেন, দিয়ে প্রেরণ করেন। এইটাই হচ্ছে জারি করা, পত্র জারি। যাদেরকে জ্ঞাতার্থে কার্যার্থে প্রাপক সিলেক্ট করা হয়েছে তাদের কাছে অটোমেটিক্যালি সিস্টেমের ভেতর দিয়ে একটা করে ডাক ফাইলে তাদের ওইখানে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে উনি জাস্ট এইখানে দিলেন যে আজকের ইস্যু নাম্বার 123, এটা প্রেরণ করে দিলেন। তাহলে এটা পত্র জারির অংশ থেকে জারিকৃত পত্রের ভেতরে চলে আসবে। এবার উনি এইখানে চাইলেন যে এটা দেখলেন। এইবার উনি যখন প্রিন্ট নিতে যায়, এটা আসলে বলে যে স্বাক্ষর সহ প্রিন্ট নেবে না স্বাক্ষর ছাড়া। আমি বললাম যে স্বাক্ষর সহই দাও প্রিন্ট। এই দেখেন এইখানে পত্রের অবস্থাটা দেখেন, ফন্টটা দেখেন। যখন এই ফন্টে পত্র আসে আর ডিসি স্যার যখন এটাতে স্বাক্ষর সহ যায়, তখন বলে যে এই একটা পত্র ফন্ট ঠিক করতে পারো না। সচিব যখন এই ফন্টে দিয়েছে, আপনি মানতে পারেন? এটা আগে আমারে বলেন, আমি এটা ডাউনলোড করি, পত্রটার অরিজিনাল লুকটা দেখেন, সেভ ফাইল। এই দেখেন পত্রটা হচ্ছে এইরকম, বড় করলাম, দেখেন ফন্টটা দেখছেন? এই ফন্টে পত্র দেওয়া যাবে কি মনে হয়? জাস্ট এই ফন্টের সমস্যার জন্য আমি এতক্ষণ ধরে স্যার বলতেছিলাম যে এই অংশটা ইনকমপ্লিট আছে, শুধুমাত্র ফন্টের রেন্ডারিংয়ের জন্য, অন্য কিছু না। সিস্টেমটা আছে পারফেক্ট, যে এইভাবেই পত্র জারি হবে, একবারে পারফেক্ট। আমি আপনাকে 3 মিনিট বা 10 মিনিটের মধ্যে আমি আপনাকে বোঝাই দিতে পারবো যে এটা এত ইউজার ফ্রেন্ডলি এবং এত ঠিক। কিন্তু আসলে বাংলাদেশে এখনও পিএইচপি থেকে বাংলা ফন্ট পিডিএফ করার মতো ভালো কোনো প্লাগইনস নাই, এখনও নাই। এইটা যেটা ইউজ করা হয়েছে এটা ইন্ডিয়ার তৈরি করা একটা প্লাগইনস এমপিডিএফ, ঠিক আছে। আর নেক্সট ভার্সন আসলে নিজেরাই কাস্টমাইজ করে একটা তৈরি করে ফেলতেছে। তাছাড়া পিএইচপি দিয়েই এই এনকোডিংটাও হবে এবং ফন্টটা যেন নিকষে বা নিকষ ব্যানে থাকে সেটাই ইয়ে করা হচ্ছে। আদারওয়াইজ কোনো বুদ্ধি নেই, নিজেরা তৈরি না করা পর্যন্ত এই জাতীয় কোনো প্লাগইনস আসলে নাই যে বাংলা ফন্টটা ওইভাবে রেন্ডারিং করে এইখানে নিয়ে আসবে। বাকি অংশ সব কিছু ঠিক ছিল। হ্যাঁ, ডট নেটে করলে, কিন্তু ডট নেটের আবার হয়তো কিছু আছে, আমি সঠিক জানি না। হ্যাঁ, হ্যাঁ, নাম লেখার পরে তো নিচেই পদ, মানে কোথায় আমি জানি না। এইটা আপনি করবেন না। হ্যাঁ, এইটা আমরা করব না, কিন্তু আমি আপনাদের জন্য দেখাইলাম যে এইভাবে সিস্টেমে আছে। কিন্তু আপনি আপাতত এটা পাচ্ছেন না। আপনি পাচ্ছেন না কেন? যে আমার এই ফোনটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো আমি পেছনে যাই, এইবার আপনি এটা নিষ্পত্তি করতে পারেন। কিন্তু যতক্ষণ এই ছুটির মঞ্জুরিটা পত্রজারি অংশে থাকবে ততক্ষণ কিন্তু আপনি এটা নিষ্পত্তি করতে পারবেন না। বলে যে এটা খসড়া আপনার পত্রজারিটা আসলে জারি হওয়ার অপেক্ষায় আছে, এই টাইপের কোনো একটা মেসেজ টেসেজ দেয়। এইবার আপনি সিদ্ধান্তে যান এবং আপনি নিষ্পত্তি সিলেক্ট করেন, সিদ্ধান্ত গ্রহণ করেন, লিখে দেন ওইটার জারি নাম্বার 123 বা হাবিজাবি কিছু একটা লিখে দিয়ে প্রেরণ করেন, এটা নিষ্পত্তি হবে। এটা হচ্ছে আমার টোটাল সিনারিও ছিল যে আপনি চাইলে এর সাথে একটা পত্রও জারি করে ফেলতে পারেন। কিন্তু শুধু আমি বাদ দিয়েছি কেন স্যার, আবারও বলতেছি ওই ফন্টের জন্য। দেখলেন তো ফন্টের অবস্থা, তো ওই ফন্ট নিয়ে আসলে পত্র আপনি দিতে পারবেন না। জেলায় করতো কি, জারি এর ভেতরে করতো ঠিকই, ওইখানে সাইন টাইন হয়ে থাকতো, ওই জিনিসটাই কপি করে আবার এমএস ওয়ার্ডে নিয়ে এসে ঠিকঠাক করে সাজায় টাজায় স্যারের কাছে নিয়ে যা আবার প্রিন্ট দিত। দুইবার ঝামেলা হইলো স্যারের একবার স্বাক্ষরিত এইখানে করা লাগতেছে, আবার নিজে ম্যানুয়াল স্বাক্ষর করা লাগতেছে। আমি বললাম স্যার নথির কার্যক্রমটা আপনি এর ভেতরে সারেন আর পত্রজারিতে সিগনেচারটা ম্যানুয়াল করেন, জারি নাম্বার এখানে লিখে দেন। কেননা আপনি নোটটা
হয়তো এমন হয়েছে, আমি অফিস নথিতে যাই, এইটা নিষ্পত্তি, এই যে দেখেন, আপনি চাইলে শেষ মুহূর্তে এই অংশটুকু প্রিন্ট নিয়ে কিন্তু আপনার ওই হার্ড নথিতে রাখতে পারেন, এই অংশটুকু। এইটার ফন্টন ভাঙার কোনো চিন্তা নেই, এটা একবারে ঠিক থাকবে, কারণ এটা পিডিএফ না, এটা এইচটিএমএল থেকে আপনি প্রিন্ট করতেছেন। এইটা আপনি সিগনেচার সহ আপনি চাইলে ওই নথিতে রেখে দেন, কিন্তু নথির এই কাজটুকু আপনি এইখানে করেন। এতে আপনার সময় যেমন বাঁচবে, শ্রমও বাঁচবে, এবং আপনি একটা ট্রান্সফরমেশনের ভেতরে আসবেন। কারণ এইটা সচিবালয় নির্দেশমালার ভেতরে ঢুকছে মানে স্যার, এটা আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, 2 বছর পরে হোক, এইটা আপনাকে একসময় করতে হবে। এটা আপনাকে একসময় করতে হবে, যদি যদি স্যার এই ডিজিটালাইজেশনের জোয়ারের ভেতরে থাকেন, তাহলে করতে হবে। তো ওই জন্য স্যার আপনি এর ভেতর দিয়ে আসেন, নেক্সট ভার্সনে গেলে আপনি আরও অনেক সুবিধাদি পাবেন, সেগুলো দেখবেন যে আরও আপনার কাছে ইজি হয়েছে, কমফোর্টেবল হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এইখানে থাকি। আরও একটু অল্প একটু যেটা ছিল, যে আপনি কিভাবে একটা নতুন ইউজার রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্টারটা ইনকমপ্লিট আছে, হ্যাঁ। ওইখানে আসলে দুই ধরনের রেজিস্টার বিল্ড আপ হচ্ছে, একটা হচ্ছে গ্রহণ রেজিস্টার আর একটা প্রেরণ রেজিস্টার। একটা ওই যে পত্র জারির জন্য একটা রেজিস্টার হবে, এবং আর একটা আপনার কাছে যত ডকেট আসতেছে, যতগুলো গ্রহণ করবেন, এইটা হবে সামনের ভার্সনে, এটা হবে। আচ্ছা, আমরা এই ফাইল কার্যক্রম আমি নিষ্পত্তি দেখছি, তো এটা থাক। নথি ব্যবস্থাপনা দেখছি যে আপনি কীভাবে নথি তৈরি করতে পারেন। আমি ব্যবহারকারী ব্যবস্থাপনায় যাই, এই আইডি থেকে আসলে সব কিছু করা যাবে না, কারণ এই শুধু ট্র্যাকিং আইডি দিতে পারবে আর প্রোফাইল ব্যবস্থাপনা করতে পারবে। ঠিক আছে, আমি একটা অ্যাডমিন আইডিতে স্যার ঢুকি, এটাতে লগ আউট করি। এখান থেকে এইটাও করতে পারবে না। আচ্ছা, খুবই ভালো, আরেকটাতে ঢুকি। ব্যবহারকারী ব্যবস্থাপনায় আসলাম, আমি চাচ্ছি একটা ই ফাইল সিস্টেমে আপনার একজন নতুন ইউজার আসছে, তাকে আপনি করবেন। স্যার ল্যাপটপটা একটু পরে করেন। তো ওনার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, ট্র্যাকিং আইডি নিতে হবে। ক্লিক দিলেন ট্র্যাকিং আইডিতে। এইবার যদি ওনার পূর্বে থেকে আইডি নেওয়া থাকে, তাহলে ওনাকে এখান থেকে এই যে কোনো একটা আইডি কপি করে আপনি রেজিস্ট্রেশন ফর্ম পেতে পারেন, অথবা নতুন আইডি চাইলে আপনি লিখে দিতে পারেন এইখানে ওনার নাম, এইখানে ওনার মোবাইল নাম্বার, আমি 11টা ডিজিট দিলাম, আইডি প্রেরণ, বলে যে সাকসেস। এইবার ওনার এই যে হুমায়ুন কবির এখানে আসছে, আমি জাস্ট এটা কপি করে নিব, রেজিস্ট্রেশন মেনুতে যাব। এইটা আমি একটা ট্যাবে ওপেন করি, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব, এগুলো কেটে দিই, এগুলো আমার লাগবে না। এইখানে ওই ট্র্যাকিং আইডিটা আমি পেস্ট করে রেজিস্ট্রেশন এই কথাটাতে ক্লিক করব। এইবার ওনার ডিটেলস আমি এইখানে লিখে দিব, হুমায়ুন কবির, ওনার পিতার নাম দিলাম, মাতার নাম, ওনার ডেট অফ বার্থ, চাকুরিতে যোগদানের তারিখ, বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ, আইডি প্রস্তুত করতে দিব। লেখছে হুমায়ুন 15, আমি বললাম ঠিক আছে এইটাই থাক। ওনার পাসওয়ার্ড আমি নির্ধারণ করলাম ডিজিটাল 14 বিডি, 2বার দিলাম, এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আমাকে বলে আপনি সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছেন। পাশে একটা ট্যাব খুলে, এই ট্যাবের দিকে তাকানোর দরকার নেই, এটা আসলে একটা মানে এরই হোম পেজে রিডাইরেক্ট করার কথা ছিল, কোনো কারণে এটা চেঞ্জ করে নাই, করার কথা ছিল। যাই হোক, আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করেছেন। এইবার যদি আমি আগের মেনুতে আসি, ব্যবহারকারী অনুমোদনে দেখব হুমায়ুন কবির নামে একজন ঢুকছে, এই যে এইটা। এখন এইটাকে অ্যাডমিন অনুমোদন করে নেবে। ঠিক আছে, তো উনি অনুমোদনে ক্লিক দিবেন, দিয়ে সিস্টেম 2টা বাছাই করবেন। এবার দেখবেন যে ওনাকে আসলে কোন পদে দেয়া যায়। আপনার অর্গানোগ্রাম এক্সপ্যান্ড করবেন। আসলে এখানে কোনোটা ফাঁকা আছে বলে আমার জানা নেই, একটা ফাঁকা করি আগে। ফাঁকা করতে গেলে আমরা কিভাবে করব? সম্পাদনায় যাব, কোনো একজনকে আমি নিষ্ক্রিয় করব। সাপোজ আব্দুর রহমান, এডিসি সার্বিক, ইনি চলে গেছেন। এডিসি সার্বিক, ওনার টিক চিহ্নটা উঠাই দিয়ে আমি সংরক্ষণ করব, তাহলেই ওই পদটা ফাঁকা হয়ে গেল, মানে এখন এডিসি সার্বিকের পদে কেউ নাই। ঠিক আছে, এবার আমি অনুমোদনে যাই,
নতুন ইউজার যে আসছে হুমায়ুন কবির, এনাকে অনুমোদন বাটনে ক্লিক দিলাম এবং এইবার আমি এডিসি সার্বিক দেখতেছি ফাঁকা আছে, এখানে ক্লিক দিয়ে বক্সটা চেক করে দিলাম এবং সংরক্ষণ করে দিলাম। এই এডিসি সার্বিকের কাছে যত ডাক নোটিশ যা কিছু ছিল সব ওই আইডিতে চলে যাবে। এখান থেকে দেখেন হুমায়ুন কবিরটা চলে গেছে। এইবার আপনি চাইলে হুমায়ুন 15-তে লগ ইন করতে পারেন। দেখি, আইডি ছিল হুমায়ুন, HUMAYUN, হুমায়ুন 15। আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম digital14BD। ওই ইউজারকে যখন পাসওয়ার্ড দিবেন, প্রথমবার লগ ইনের সময় ওনাকে বলবে আপনার নিজের মতো পাসওয়ার্ড দিয়ে নেন, ঠিক আছে? তো হুমায়ুন সাহেব এবার লগ ইন করতেছেন, উনি পাসওয়ার্ড দিলেন digital15BD, digital15BD দিয়ে পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক দিলেই উনি লগ ইন করতে পারবেন। আগে থেকে এখানে যে সকল ডাক 113টা ডাক আর 34টা নথি ছিল, ইনি কিন্তু নতুনই এখনই কর্মস্থলে যোগদান করছেন। যোগদান করে টেবিলে এসে বসে দেখেই ওনার টেবিলে 113টা ডাক, বুঝতে পারছেন? ঠিক আছে, আর নথি আছে 34টা, মানে ওনার কাজ শুরু করে দিতে হবে, বুদ্ধি নেই। হ্যাঁ, তাইলে উনি ঢুকলেন, ডাক নথি পাইলেন। এইবার আমরা চাচ্ছি যে হুমায়ুন সাহেবের তো সিগনেচার আমরা লাগাই নেই, সিগনেচার লাগাইছি, সিগনেচার লাগাই নেই, তাহলে উনি ব্যবহারকারী ব্যবস্থাপনায় যাবেন, নথিতে সিগনেচার করার আগেই উনি নিজ প্রোফাইল ব্যবস্থাপনায় যাবে এবং এই যে সিগনেচার, এইখানে একটা স্বাক্ষর উনি আপলোড করবেন। আমরা একটা স্বাক্ষর আপলোড করি, সেদিন জিমেইলেই বোধহয় কার জানি একটা স্বাক্ষর আমি অমলেন্দুদাকে দিলাম, সেন্ট মেইল অমলেন্দু, এইটা বোধহয় এখানে স্বাক্ষর আছে, এখান থেকে একটা লাগাই দিই, সেভ ফাইল, ডেস্কটপে নিয়ে এসে রাখি যাতে খুঁজে পাইতে সুবিধা হয়। আচ্ছা, উনি যাবেন, স্বাক্ষরের এখানে ক্লিক করবেন, ছবি বাছাই করবেন এবং স্বাক্ষরের ছবি যে এইটা সম্ভবত ওপেন করে আপলোড করলে এখানে স্বাক্ষরটা দেখা যাবে। কতটুকু উনি নিতে পারবেন এইখান থেকে ঠিকঠাক করবেন যে এই এতটুকু হচ্ছে ওনার স্বাক্ষর, DIGITAL15BD। ওনার পাসওয়ার্ডটা লাগবে স্বাক্ষরটা সংরক্ষণ করতে, তাহলে ওনার প্রোফাইলে স্বাক্ষরটা লেগে গেল। উনি চাইলেন একটা ছবি দিবেন, ছবি বাছাই করুন, আইকনে গেল, আপলোড করুন যে এইটা হচ্ছেন উনি, ঠিক আছে? এইটা আমার পিচ্চির ছবি স্যার, আমার ছেলে। হ্যাঁ, তো আমি দিয়ে দিলাম, তাইলে ওনার স্বাক্ষর এবং ছবি এইখানে লেগে গেল। উনি এইবার লগ আউট করে লগ ইন করতে হবে একবার, হুমায়ুন 15 digital15BD লগ ইন করলে এই যে এইখানে দেখেন ওনার ছবি আসছে এবং ওনার কি বলে ব্যবহারকারী থেকে নিজ প্রোফাইলে গেলে দেখবে যে ওনার স্বাক্ষর এবং ওনার ছবিটা লেগে আছে। এইবার উনি নথিতে যদি কোনো কাজ করেন তাইলে ওনার স্বাক্ষরটা যাবে, স্বাক্ষরটাই গুরুত্বপূর্ণ, ছবিটা লাগবে না, মানে ছবিটা কোথাও যাবে না, কিন্তু স্বাক্ষরটা লাগবে। আচ্ছা, দ্বিতীয় কথা, তাইলে এই প্রোফাইল আর এগুলো সব শেষ। আমি দপ্তর ব্যবস্থাপনাতে গেলাম, আমার দেখা গেল যে কোনো কারণে অফিস ব্যবস্থাপনায় যাই, আমার একটা পদ দরকার। অর্গানোগ্রামে গেলাম, এরকম পাবো, যেমন এডিসি সার্বিক আছেন, এডিসি রেভিনিউ আছেন, এডিসি শিক্ষা নেই। এখানে আছে স্যার এডিসি শিক্ষা, এডিসি শিক্ষা নেই। তাহলে আমাকে যেটা করতে হবে, এডিসি শিক্ষার একটা পদ আমাকে বানাইতে হবে। এখানে প্রথমে অফিস বানাবো, তারপরে পদ বানাবো, ঠিক আছে? কোথায় বানাতে চাচ্ছি আমি? 1 2 3 4 5 6, এখানে আবার প্রতিবন্ধী শাখা একটা এমনি বানায় রাখছে। আমি বানাইতে চাচ্ছি আসলে এইটাই 1 2, আমি 2 নম্বরে দিই। তাহলে জেলা প্রশাসককে সিলেক্ট করে আমি বললাম যে অ্যাড একটা উইং, আমি বললাম এডিসি, ধরন দিলাম আমি শাখা, মাখা হয়ে গেছে, চিন্তা করেন, শাখা, ক্রম দিলাম, এডিসির ক্রম হচ্ছে জেলায় সম্ভবত 2 নাকি স্যার? 3 3 3 না স্যার, DDLG 2 বোধ হয় 3। আর বিভিন্ন পোস্টের এগেনস্টে আপনি অর্গানোগ্রামের যেই চার্টটা আমাদের কাছে দেন ওইখানে ক্রম আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা ট্রিতে ক্রম কত দেব? 1 নম্বরে আছে গোপনীয় শাখা, আমি 2 বা 3 দিই, দেখি 2 দিয়ে কোথায় যায়। আমি দিলাম এডিসি শিক্ষা, শিক্ষা ও আইসিটি একবারে দিয়ে দিই। এখন স্যার শিক্ষা ও আইসিটি একসাথে করে দেয়,
দিয়ে আমি এটা ভেতরে ঢুকাই দিলাম, দেখি স্যার এটা কোথায় যায়। এডিসি শিক্ষা ও আইসিটি, এই যে স্যার এইখানে আসছে, মানে এডিসি রেভিনিউ এর ওপরে আসছে। তো ভালো কথা, এবার এডিসি রেভিনিউ এইখানে আমি অ্যাড করি, একটা পদ আমি দিব, দিলাম এডিসি, পদও হচ্ছে এডিসি, কর্মকর্তা আছেন এডিসি হিসেবে একজন, ক্রম হচ্ছে ওনার 3, ট্রিতে ক্রম 1, দিলাম এডিসি শিক্ষা ও আইসিটি, এইটা হচ্ছে ওনার পদ, ঢুকাই দিলাম। দেখেন এইখানে লাগছে এডিসি শিক্ষা ও আইসিটি। এখন এডিসি শিক্ষার আন্ডারে হয়তো আরও 2টা শাখা আছে, ঠিক আছে, এইখানে তো আর ব্যক্তিগত কর্মকর্তা বা এই থাকে না, ওনার হয়তো এও বা এই টাইপের কেউ একজন থাকে। 1 দিলাম, কারণ এইটার এখানে শ্রেণী প্রথম, যখন এই শাখা তৈরি করা হয়, শাখা তৈরির সময় আমি দিয়েছি 2, কারণ আমি চিন্তা করছি এডিসি সার্বিকের নিচে বসুক, এডিসি সার্বিক আছে 1, আমি চিন্তা করছি যে ওর নিচে বসুক, এই জন্য দিয়েছি 2। আমি যদি এইটা 3তে কমও দিতাম, সাপোজ 4 দিলাম, 4 দিয়ে এটা ঢুকাই দিলাম, এটা একবারে নিচে চলে যাবে, এই দেখেন নিচে চলে আসছে, কেননা 3 আছে এডিসি রেভিনিউ, ঠিক আছে, তার নিচে আসছে, যদিও এরা সবই বরাবরের, কিন্তু পাশাপাশি অবস্থান করতেছে, বিধায় মনে হচ্ছে যে কোন জায়গায় গিয়ে ফেলবো। তাহলে এখানে গেল, আমি চাচ্ছি যে এডিসি আইসিটির নিচে আবার একটা শাখা আছে, সেটা আমি একটু তৈরি করি। এডিসি আইসিটিকে সিলেক্ট করে 1 করলাম, শাখা শিক্ষা ও কল্যাণ শাখা, আমি দিলাম এডুকেশন, ধরন দিলাম শাখা, ক্রম দিলাম 4, ট্রিতে ক্রম দিলাম 2, শিক্ষা ও কল্যাণ শাখা, ঠিক আছে, একটা শাখা হইলো এডিসির আন্ডারে। এই দেখেন এডিসি শিক্ষা ও আইসিটির নিচে একটা শাখা তৈরি করছি, আবার পদ দিতে হবে, যে এইখানে কোনো একজন সহকারী কমিশনার থাকবে, একজন এই যে উচ্চমান সহকারী থাকবে একজন, তাহলে আবার এখানে আমি রাইট ক্লিক করে অ্যাড করব, অ্যাড করে বলবো যে একটা পদ দাও, এসি সহকারী কমিশনার, বললাম একজন থাকবে, ক্রম হবে ইনার 4, ট্রিতে ক্রম 1, কারণ ওই শাখায় উনি 1 নাম্বার সিরিয়ালে থাকবেন, এবং আমি দিলাম এখানে সহকারী কমিশনার শিক্ষা। না, এইটা একটা খুবই ভালো প্রশ্ন করছেন, যে কর্মকর্তার সংখ্যা, সাপোজ উচ্চমান সহকারী আছে 2 জন এই শাখায়, জাস্ট আপনি রাইট বাটন ক্লিক করে এডিটে যান এবং বলে দেন যে কর্মকর্তার সংখ্যা দাও 2 জন, এখানে দিয়ে দিলেন 2, ক্রমট্রম যা থাকে থাক, 2 দেন, ওকে করেন। দেখেন এইখানে উচ্চমান সহকারী ছিল 1 জন, এখন হয়ে গেছে 2 জন, ঠিক আছে, মানে একসাথে 2টা তৈরি করতে চাইলে আপনি 2 দিয়ে দিবেন। যেমন এইখানে যদি আমি চাই যে এবার অ্যাড করি উচ্চমান সহকারী, এও সাপোজ আমি দিলাম, কর্মকর্তার সংখ্যা উচ্চমান সহকারী আছে 3 জন, এদের ক্রম হবে হচ্ছে 6, ট্রিতে ক্রম হবে 2 থেকে শুরু, আর এখানে বাংলা লিখে দিলাম উচ্চমান সহকারী, হ্যাঁ পদ, এবং 3টা পদ তৈরি হবে উচ্চমান সহকারী নামে, আমি ভেতরে ঢুকাই দেই, সাকসেস হইল। নিচে দেখেন এই যে উচ্চমান সহকারী 3টা তৈরি হয়েছে, যদি একাধিক তৈরি করা লাগে সেই ক্ষেত্রে এখানে সংখ্যা দিয়ে দিবেন, তাহলে একটা শাখা তৈরি হয়ে গেল। এবার সমস্ত কাজ যখন হয়ে গেল, আপনি তখন এই উপরের যে সিঙ্ক্রোনাইজ একটা বাটন আছে, এখানে একটা ক্লিক দিবেন, যাতে এটা আপ টু ডেট হয়ে যায়। তাইলে এটা হয়ে গেল। এইভাবে আপনি প্রয়োজনীয় অর্গানোগ্রামে আপনি প্রয়োজনীয় পদ বা শাখা যোগ করে নিতে পারেন। আমি দ্বিতীয় অংশে যাই, যে সিস্টেমে তো সবাই অ্যাডমিন থাকবে না, মানে উপরে নিচে নিতে চাচ্ছেন এরকম, হ্যাঁ, ট্রিতে ক্রম ইয়ে করে দিলে এদিক সেদিক হয়ে যাবে। মানে আমি চাচ্ছি যে এডিসি শিক্ষাকে আমি নিতে চাচ্ছি একবারে উপরে, উপরে কোথায়, সার্বিকেরও উপরে, ঠিক আছে, তাহলে আমি দেখি সার্বিকের ক্রম কত আছে, এর ট্রিতে ক্রম আছে 2, ঠিক আছে, আমি একে দিলাম 3, যে তুমি হবা 3, তাহলে ও এখানে থাক, যেখানে এই ওইখানেই আছে কিন্তু। আর এডিসি শিক্ষা ও আইসিটির এই শাখাটাকে আমি ক্রম দিলাম 2, দিয়ে আমি ভেতরে ঢুকাই দিলাম। তাহলে দেখেন এডিসি শিক্ষা ও আইসিটি ওপরে আসছে, সার্বিকটা নিচে গেছে, ঠিক আছে স্যার, সরি
এই যে উপরের এই বাটনটাতে একবার মানে সেভ করেন, আপনি সমস্ত কাজ করার পর একবার সেভ করেন, হইলে এরকম চলে যাবে। তাইলে এটা উপরেই থাকলো। আচ্ছা থাক, কোনো অসুবিধা নেই। এইখানে আসলে যেভাবে থাকবে আপনি ডকুমেন্ট গ্রহণের এইখানে সেভাবে পাবেন। আমি ডকুমেন্ট গ্রহণটা দেখেন একটু, এই যে আপনি শিক্ষা ও আইসিটি শাখা উপরে চলে আসছে, সার্বিকটা নিচে আসছে, তারপরে রেভিনিউ আছে। ওইখানে আপনি যেভাবে করে দিবেন যে যার পরে যে থাকবে এইখানেও আপনি তারপরে তাকে পাবেন। সহজ কথা। এইখানে প্রথমে আছে এডিসি শিক্ষা ও আইসিটি, এইটা যদি নিচে চলে যাইতো তাইলে এডিসি শিক্ষা ও আইসিটির এই যে এইটা একবারে নিচে চলে আসতো। এবং এটা সব জায়গাতেই ওই যে যখন নথি তৈরি করার পারমিশন দিবেন তখন ওইভাবে যাইতো। মানে এইখান থেকেই মূলত সব জায়গাতে জিনিসটা টানা হচ্ছে। আচ্ছা, তাইলে এখান থেকে আমরা ফিরি। আমরা সব ইউজারকে তো স্যার আর অ্যাডমিন বানাবো না, কিছু ইউজার থাকবে অ্যাডমিন আর কিছু থাকবে স্ট্যান্ডার্ড ইউজার, ঠিক আছে? আর কিছু থাকবে হয়তো নর্মাল ইউজার, তাদের নথি ব্যবস্থাপনার জিনিসটাও থাকবে না। তাহলে যাদেরকে আমি কিছুই দিব না তারা একবারে স্ট্যান্ডার্ড হয়ে থাকবে, মানে ইউজার আকারে থাকবে, ওদের কাছে কোনো পারমিশন নেই। ওরা শুধু ডকুমেন্ট গ্রহণ করবে, ই ফাইল কার্যক্রমে ওদের কাছে যদি কোনো ডাক আসে সেটাকে নথিজাত করবে বা কী বলে করবে এগুলা, কিন্তু উনি নতুন নথি তৈরি করতে পারবেন না। ওদের আমরা কিছুই করব না স্যার, ওদের জন্য আমি কোনো পারমিশনই দিব না, ওদের জন্য আমাকে আলাদা কোনো রোল গ্রুপ দিতেই হবে না। অ্যাডমিন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর রোল গ্রুপের দরকার নেই, ঠিক আছে? আর আপনি যদি আরও ডিফাইন করতে চান করতে পারেন, তবে আমার মতো দরকার নেই। তাইলে আপনি দপ্তর ব্যবস্থাপনাতে যান, প্রথমে আগে রোল গ্রুপটা নির্ধারণ করেন। এখানে এতগুলো আছে, আপনি প্রথমে আগে তৈরি করেন, একটা অ্যাডমিন তৈরি করেন আর একটা স্ট্যান্ডার্ড তৈরি করেন, ঠিক আছে? এখানে আসলে অনেকগুলো তৈরি করাই আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড না, শুধু নীলগুলোর জন্য কিচ্ছু করার দরকার নেই, শুধু নীলগুলোর জন্য কিচ্ছু করার দরকার নেই। ইউজার ক্রিয়েট করলেই নীলগুলো এমনি পাবে। আর স্ট্যান্ডার্ডের ভেতরে হয়তো নথি ব্যবস্থাপনাটা দিবেন যাতে ওনার শাখার নথিটা উনি তৈরি করতে পারেন। আমি স্যার এগুলো ডিলিট করে দিই, দেখি ডিলিট কি আসলে হচ্ছে। না, একসাথে করা যাবে না। সবগুলো আবার যদি রোল গ্রুপ আপনি ডিলিট করে দেন তাইলে কিন্তু আপনি লগ ইনই করতে পারবেন না, ঠিক আছে? কারণ আপনি তখন কোনো পারমিশন পাবেন না, আপনি ওই ডিফল্টটাও পাবেন না, ওই জন্য আপনি লগ ইনই করতে পারবেন না। কিন্তু কাজে সবগুলো আপনি ডিলিট করেন না। শুরুটা আমরা অ্যাডমিন রোল গ্রুপ বানাই দিচ্ছি ওইখানে, আপনি দেখেন নাই? আপনি যখন রোল গ্রুপে গেছেন তখন অ্যাডমিন ছিল ওইখানে। না না, অ্যাডমিনও নাই। কেন? অ্যাডমিন আছে তো, প্রথমে বানাই দিছি। আমরা যখন শুরু করছি তখন একটা ইউজার বানাইছি, একটা রোল গ্রুপ বানাইছি, রোল গ্রুপ বানায় ওই ইউজারের সাথে অ্যাসাইন করে একজনকে প্রথমে লগ ইন করছি, তারপরে বাকিটা করছি। আছে অ্যাডমিন, এইটাতে সব অ্যাক্সেস দেওয়া আছে, ঠিক আছে? আমি একটা স্ট্যান্ডার্ড বানাইতে চাচ্ছি, নতুনে দিব, এইখানে লিখে দিলাম সাধারণ, দিয়ে আমি ওকে বললাম যে তোমার দপ্তর ব্যবস্থাপনা দরকার নাই, তুমি শুধু যেটা করবা সেটা হচ্ছে নথি ব্যবস্থাপনা। আর এইখান থেকে 2 সেটটা দিবেন যেগুলো ওই ওনার কাছে দেয়া যেতে পারে, দিয়ে সংরক্ষণ করবেন। তাহলে আপনার রোল গ্রুপ কয়টা থাকলো স্যার? 2টা। আপনি একটু খেয়াল করে দেখেন, একটা আছে অ্যাডমিন আর একটা আছে সাধারণ। তো আমি এইবার পদবীর সিদ্ধান্ত রোল গ্রুপে যাব, ঠিক আছে? যে ইউজারটা আমরা হুমায়ুন তৈরি করলাম, এই যে হুমায়ুন এডিসি সার্বিক হিসেবে তারে দেয়া আছে, একে আমরা বললাম যে তুমি হচ্ছে সাধারণ, ঢুকাই দিয়ে সেভ। তাহলে দেখেন হুমায়ুনের নামের পাশে লেখা আছে সাধারণ ব্যবহারকারী। তো আমরা হুমায়ুনের আইডিতে লগ ইন করি, ক্যাপসলক চাপা আছে ওদের। হুমায়ুনের আইডিতে লগ ইন করি, শুধু নথি ব্যবস্থাপনা আছে। দেখেন ড্যাশবোর্ড তো সবই পাবে, আর ব্যবহারকারীর মধ্যে নিজ পাসওয়ার্ড আর হেল্প ডেস্ক, আর কিছু নেই, ঠিক আছে স্যার? আর যে অ্যাডমিন হবে সে সব পাবে, কনফিউশন কোনো? দেখেন একটা অ্যাডমিন ইউজারে ঢুকি, ইউজার 4 ডিজিটাল 14 বিডি, দেখেন ইনি সব পাইছে। এবং ইনি কিন্তু জানে যে কোন ইউজারের সাথে কোন পদটা বাইন্ড করা আছে। উনি জাস্ট পদবীর সিদ্ধান্ত রোল গ্রুপে যাবে, যায় দেখবে জেলা প্রশাসকের সাথে কিচ্ছু নাই,
ঠিক আছে, তাইলে জেলা প্রশাসক কী পাবে? জেলা প্রশাসক কি লগ ইন করতে পারবে না? তানজিয়া 70 লগ ইন করছে, ঠিক আছে, কিন্তু এইখানে সম্ভবত ডিফল্ট করা আছে এইটা, এই জন্য নথি ব্যবস্থাপনা পাচ্ছে, তাছাড়া ওনার কিচ্ছু পাওয়ার কথা ছিল না। হ্যাঁ, আর বাকিগুলো সব সাধারণ, সব সাধারণ। হ্যাঁ, তাইলে ওগুলোকে সাধারণ করবে। অ্যাডমিন আমি তৈরি করলাম কিভাবে? প্রথমে আপনি রোল গ্রুপ তৈরি করতেছেন, রোল গ্রুপ দপ্তর ব্যবস্থাপনায় গিয়ে রোল গ্রুপে ক্লিক করবেন। এখানে অ্যাডমিন একটা তৈরি করাই আছে, আপনার আলাদা করে তৈরি করার দরকার নেই। আপনি যদি অন্য কোনো গ্রুপ তৈরি করতেছেন তৈরি করেন, কারণ আমরা আপনার জন্য প্রত্যেকের জন্য অ্যাডমিন তৈরি করে দিছি। হ্যাঁ, অ্যাডমিন করলে আপনি নতুনে যাবেন এবং এইখানে আপনি যতগুলো অথরাইজেশন পাচ্ছেন সবগুলোতে আপনি টিক দিয়ে দিবেন। এগুলো রেজিস্ট্রেশন, এগুলো 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 ঠিক আছে, হেল্প ডেস্ক অ্যাডমিন দেবেন, এই এতগুলো আপনি সব দিয়ে ওইটার নাম দিবেন আপনি অ্যাডমিন। অ্যাডমিন দিয়ে আপনি সেভ করবেন, তাইলে হয়ে গেল অ্যাডমিন, ঠিক আছে। আর যখন আপনি সাধারণ তৈরি করবেন, স্পেসিফিক কোনটা দিতে চাচ্ছেন সেইটা সিলেক্ট করে ওইটার নাম দিবেন সাধারণ, এই যে অ্যাডমিন হয়ে গেছে। এখন অ্যাডমিন হিসেবে রোল প্লে করবে কে? আপনি যাবেন দপ্তর ব্যবস্থাপনায়, পদবীর সিদ্ধান্ত রোল ব্যবস্থাপনা, রোল প্লে করবে কে? জেলা প্রশাসক। তাইলে তারে আপনি দিলেন অ্যাডমিন, দিয়ে এটা কলাপস করে ভেতরে ঢোকান এবং সংরক্ষণ করেন। কলাপস করে ভেতরে না ঢোকাইলে কিন্তু এটা সেভ নেবে না। তাইলে এই যে জেলা প্রশাসকের নামের পাশে আসছে অ্যাডমিন, কাজ শেষ, ঠিক আছে। তাইলে এবার জেলা প্রশাসক লগ ইন করলে সব অ্যাক্সেস পাবেন। আর যদি জেলা প্রশাসককে সিলেক্ট করে বলে দেন যে তুমি হবা সাধারণ, তোমার এত কিছুর দরকার নেই বাবা, তাহলে সাধারণ হয়ে যাবে, এই যে সাধারণ হয়ে গেল। রোল সম্পাদনা থেকে চেঞ্জ করবেন, কিন্তু আপনি বারবার রোল চেঞ্জ করার দরকার নেই। রোল আপনি প্রথমে দুইটা বানায় রাখবেন, কাকে কোনটা দিবেন এইখানে এসে আপনি সেটা শুধু দিয়ে দেন। সাধারণ দিবেন না অ্যাডমিন দিবেন না কি দিবেন, শেষ, নাকি কিছুই দিবেন না, এরকম বানায় দেন, শেষ। তাইলে হয়ে গেল, এই যে সাধারণ দিয়ে দিচ্ছে। এবার জেলা প্রশাসক লগ ইন করলে সাধারণটা পাবে। 1970 এইখানে অ্যাডমিন হওয়ার মধ্যে স্যার ওই নাই, কেননা অ্যাডমিন হইলে বরঞ্চ তার কাজ একটু বেশি করতে হবে, ঠিক আছে। এমন না যে হ্যাঁ উনি অ্যাডমিন নিয়ে বসে আছেন আমারে দেয় না, আপনি ওইটা নিয়ে যদি কাজ না জানেন ওইটা নিয়ে কচু করবেন, ব্যাপারটা তো তাই। হ্যাঁ, আপনারা 5 জন এটা করতে পারবেন, হ্যাঁ 5 জনই করতে পারবেন, হ্যাঁ 5 জন যে আরও 10 জনকে অ্যাডমিন বানাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনারা দিতেই পারে, আপনি যদি স্যার কাজ না করেন আপনি অ্যাডমিনের এগুলো নিয়ে করবেন কি? হ্যাঁ, তবে যাকে একবার প্রথমে যাকে বাদ দিয়ে দিবে সে আর পরে ঢুকতে পারবে না, তো ঢুকে ওই মেনু পাবে না, যে আপনি যে আপনাকে প্রথমেই বাদ দিয়েছে আপনি ঢুকে ওনারে আর বাদ দিবেন কীভাবে, আপনি তার ওই মেনুই পাচ্ছেন না। যাই হোক, এইখানে আর একটা ছোট্ট অপশন আছে, সেটা হচ্ছে হেল্প ডেস্কের টিকিট সাবমিট করেন। আমাদের একটা ডেডিকেটেড হেল্প ডেস্ক আছে, আপনি চাইলে ওদের সহায়তা নিতে পারেন। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি টিকিট সাবমিট করুন, ক্লিক দিলে বলবে যে এই লিঙ্কে যান, ঠিক আছে। এইখানে গেলে আপনি মূলত ন্যাশনাল হেল্প ডেস্কের ওয়েব পোর্টালে যাবেন। এইখানে এই যে কন্ট্যাক্ট ফর্ম আছে, এইখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস আর পুরো কথাটা লিখে ক্যাপচাটা টাইপ করে স্যার সেন্ড মেসেজ করলেই আপনার সাথে কেউ না কেউ একজন কমিউনিকেট করে আপনার সমস্যার সমাধান নেবে। এবং কল সেন্টার তো আছেই স্যার, আপনি চাইলে এই যে এই নাম্বারে কল করবেন, দিয়ে স্যার আপনি এখানে টিকিট সাবমিট করতে পারেন, বা আপনি ইমেল দিতে পারেন support@helpdesk.portal.gov.bd এইখানে। আর সবচাইতে বড় কথা, আপনি বলেন, এটা রিভিউয়ের কিছু নেই, আপনি যাবেন হচ্ছে এইখানে হেল্প ডেস্ক, দিয়ে হেল্প ডেস্কের টিকিট সাবমিট করুন, গেলে বলবে যে টিকিট সাবমিটের জন্য লিঙ্কে ক্লিক করেন। আগে এইখানেই ছিল, পরে ন্যাশনাল হেল্প ডেস্ক হওয়ার কারণে এখন আসলে মোবাইল কোড ম্যানেজমেন্ট সিস্টেম, ই ফাইলিং সিস্টেম, ন্যাশনাল পোর্টাল, মিনিস্ট্রির পোর্টাল, তারপরে হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌরসভা ডিজিটাল সেন্টার, ডিস্ট্রিক্ট ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম, ই-পুরজি, সবগুলোর একটা সেন্ট্রাল হেল্প ডেস্ক এখানে করছে। মানে A to A এর যত প্রোডাক্ট আছে, ইনোভেশন ফান্ড, এই সবগুলো প্রোডাক্ট নিয়ে এই সেন্ট্রাল হেল্প ডেস্ক করা হয়েছে। এবং এইখানে স্যার সার্বক্ষণিকভাবে 9টা 5টা পর্যন্ত
5 জন থাকেন আর কি। তো ওদের আপনি চাইলে টিকিট দিতে পারেন, এই যে এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আপনি চাইলে ওদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যার কথা লিখলে কিংবা এই নাম্বারে ফোন করলে অথবা স্যার এইখানে মেইল করলে আপনার সমস্যার সমাধান দিবে। এবং এরা খুব ডেডিকেটেড। আগে আমাদের এইখানেই বসতো, এখন স্যার এই হেল্প ডেস্কে বসেন। তো এই সার্ভিস আপনাকে সাথে সাথে 48 ঘন্টার মধ্যে যদি না করে, তাইলে যদি ফাইলিং রিলেটেড আর ইনোভেশন ফান্ড রিলেটেড কিছু হয়, মোস্তাফিজ স্যারের কাছে নোটিফিকেশানস আসে, তখন উনি নিজে এটা অ্যাড্রেস করতে পারেন। ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে যদি ওই পাশ থেকে কোনো রেসপন্স না করে, তাইলে ওনার কাছে আবার একটা নোটিফিকেশান আসে। হ্যাঁ, আর যদি পোর্টাল রিলেটেড বা আপনার মিনিস্ট্রি পোর্টাল এই টাইপের কিছু হয়, তাহলে ওইটা কোঅর্ডিনেট করে আলতাফ স্যার আর মান্নান স্যার, ওনাদের কাছে একটা নোটিফিকেশান যে 48 ঘন্টা পরে, যে 48 ঘন্টা হয়ে গেছে, তারপরে এরা এটাতে হাত দেয় নাই। ঠিক আছে, তো এটা নিয়ে ইয়ে নয়, মানে আপনি এর ভেতরে একবার কোনো প্রবলেম ঢোকায় দিলে এটা ওদের করতেই হবে বাধ্যতামূলক। আপনি টিকিট যদি না পাঠাইতে চান, তাইলে ওদের এই যে নাম্বারে স্যার ফোন দিবেন, আর স্পেসিফিক ই ফাইল রিলেটেড ফোন হইলে আপনি আমারই ফোন দিবেন, সমস্যা নেই। আর যদি মনে করেন যে আপনার মন্ত্রণালয়ে কেউ আছে, 2 জনকে নিয়ে এসেছিলাম আপনাদের সচিবালয়ের ভেতর থেকে, তাদের সাথে কোঅর্ডিনেট করবেন, মাহমুদুল আর হচ্ছে যে হুমায়ুন কবির, মানে সচিবালয়ের ভেতরে কোনো সমস্যা নেই, আরও অনেকেই আছেন। তো এদের সাথে আপনি স্যার যোগাযোগ করতে পারেন সাহায্যের জন্য। তো মোটামুটি স্যার ই ফাইলের রিভিউ এরকমই ছিল স্যার। ও ড্যাশবোর্ড ছিল, হ্যাঁ ড্যাশবোর্ড খুবই ভালো বলছেন। এখানে আপনি ড্যাশবোর্ডে গেলে দেখবেন অনেক ধরনের ড্যাশবোর্ড আছে। একটা আছে ব্যক্তিগত ড্যাশবোর্ড, যে এই ইউজার বিগত 7 দিনে কয়টা ডাক আর কয়টা নথি কার্যক্রম করছে সেটা দেখা যায়। জাস্ট এটা দেখার জন্য, এখান থেকে আপনি কিছু করতে পারবেন না। বিগত 7 দিনের, জি এই যে এইখানে, ঠিক আছে, যে বিগত 7 দিন এই করছে আর এই করছে, মানে ওই একই জিনিস বার চার্টে যেটা আছে ওইটাকেই আবার এইখানে রেখা চার্টে দেওয়া হয়েছে, আর কিছু না। ঠিক আছে, আর বর্তমানে 19টা ডাক হচ্ছে ডাক বক্সে আছে, আর নথিতে বোধহয় 107টা আছে। হ্যাঁ, এটা আপনি নিজেরটা দেখলেন। এখন কথা হচ্ছে, আপনি যাচ্ছেন অফিসের ড্যাশবোর্ড দেখতে, আপনি অফিস ড্যাশবোর্ডে ক্লিক দিলে অ্যাট এ গ্ল্যান্স একটা আপনি দেখতে পাবেন যে আপনার অফিসে টোটাল ব্যবহারকারী কতজন, কয়টা ডাক গ্রহণ করছে এ পর্যন্ত, আজকে কয়টা ডাক গ্রহণ করছে। সরি, এটা সবাই পারবে, এভরিওয়ান, পারমিশন না দিলেও পারবে। ঠিক আছে, মানে আপনার ডাক নথি সম্পর্কে অ্যাট এ গ্ল্যান্স এখানে আপনি দেখতে পারবেন। আর ব্যবহারকারী অনুযায়ী কার্যক্রম দেখুনে ক্লিক করলে দেখা যাবে যে গতকাল আর আজকে কে কে লগ ইন করছে আর করে নাই। এটা হচ্ছে আপনি এখান থেকে লগ ইন স্টেট দেখতে পারেন গতকাল আর আজকের। ঠিক আছে, এবং ওনার নথি কার্যক্রমও দেখতে পারেন যে আজকে কয়টা ডাক গ্রহণ করছে, কয়টা সিদ্ধান্ত দিয়েছেন, না সিদ্ধান্ত কয়টা দিয়েছেন স্যার, কয়টা পেন্ডিং আছে ওনার কাছে। ঠিক আছে, গতদিন কয়টা ডাক গ্রহণ করছিলেন, কয়টা সিদ্ধান্ত গ্রহণ করছিলেন, গতদিন কয়টা পেন্ডিং ছিল, অদ্যপদি কতটা ডাক গ্রহণ করছেন, কতটা সিদ্ধান্ত দিয়েছেন এবং কয়টা এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে ডাক, এইটা হচ্ছে নথি। আপনি এখান থেকে স্যার একটু খুঁটা খুঁটা দেখে নিন। হ্যাঁ, নথিযাত্রা সিদ্ধান্তের মধ্যে আসবে, এটা যে কেউ দেখতে পারবে। আরও খারাপ খবর আছে স্যার, এইখানে আসেন, দপ্তর মন্ত্রণালয় ভিত্তিক পেন্ডিং ড্যাশবোর্ড, এইখানে যদি আপনি দেন আপনার দপ্তরালয়ের একটা সিনারিও দেখতে পাবেন। যেমন আমি এইখানে ঢুকছি, এইখানে 5 দিন ধরে 48টা ডাক এবং 49টা নথি পেন্ডিং আছে, এবং 10 দিন ধরে কিছু নেই, 15 দিন ধরে 185টা ডাক আর 84টা নথি পেন্ডিং আছে, এবং 1 মাসের উপরে 154টা ডাক এবং 122টা নথি পেন্ডিং আছে। এখন হইলে এটা কার কাছে আছে? আপনি আবারও যান, ড্যাশবোর্ডে যান, ব্যবহারকারী অনুযায়ী পেন্ডিং ড্যাশবোর্ডে আপনি যদি দেন, তাহলে এখানে দেখবেন যে কোন ব্যবহারকারীর কাছে কতগুলো পেন্ডিং আছে। হ্যাঁ, আপনি ওইভাবে যাবেন না, আপনি যে কয়টা শাখায় যাচ্ছেন শুধু সেই কয়টা শাখার কার্যক্রমের ভেতরে তো মনিটরিং হবে, অসুবিধা নেই। কেন প্রথমে পেন্ডিং পড়বে? কেন পেন্ডিং তো পড়বে না, কেননা আপনি নিছেন 5টা শাখা, 5টা শাখার ডাক গ্রহণ করতেছেন, 5টা শাখাতেই এটা চলমান আছে, তাহলে পেন্ডিং পড়বে কেন? না, এটা আসছে অর্থ বিভাগের। আপনি এখানে যান, এটা এখান থেকে আসলে দেখা দিতে হবে যে, জি স্যার, অন্য মিনিস্ট্রিটা আপনি যে অনুসন্ধানে যাবেন, গিয়ে আসলে বলে দিবেন যে আপনি কোনটা দেখতে যাচ্ছেন। আপনি দেখতে যাচ্ছেন সাপোজ জনপ্রশাসন দেখতে চাচ্ছি, তাহলে জনপ্রশাসন দিলাম স্যার, দিয়ে আপনি বলবেন দেখুন। না, এটা জনপ্রশাসনের না। ও, এইখান থেকেও জনপ্রশাসন মন্ত্রণালয় বের করে দিতে হবে।
এই যে এইটা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, কামাল নাসের চৌধুরীর কাছে 5 দিন ধরে 3টা ডাক পেন্ডিং আছে, আর 1 মাসের উপরে 28টা ডাক পেন্ডিং আছে, মোট ওনার পেন্ডিং আছে 31টা। সকজ আপনার স্যার ক্ষমতা থাকলে করবেন, আমার কোনো আপত্তি নেই। এটা আপনিও দেখতে পাবেন, আপনিও লগ ইন করেন, আপনিও এখানে যান যে ড্যাশবোর্ড, দপ্তর মন্ত্রণালয় ভিত্তিক পেন্ডিং ড্যাশবোর্ড, আপনি যান গিয়ে কোন দপ্তরে দেখতে চাচ্ছেন অনুসন্ধানে দেন। আপনি দেখতে চাচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের কি বলে কোনো এক জেলা বলি, আপনি দেখতে চাচ্ছেন চট্টগ্রাম দিয়ে দেখুন, দেন চট্টগ্রাম জেলায় দেখেন পেন্ডিংয়ের কী অবস্থা, খুবই খারাপ অবস্থা স্যার। 5 দিন ধরে এতগুলো ডাক, এতটা নথি। বলেন এটা এই ওয়েবসাইট আপাতত হ্যাক হয় নাই স্যার, 3 বছর ধরে চলতেছে। হ্যাঁ, তো এইটা এখনও ওইরকম পপুলারিটি পায় নাই। তা আপনারা পেন্ডিং রাখবেন কেন স্যার? আপনারা এমন কিছু এইখানে রাখেন যাতে হ্যাক হইলে দেখে যে কিছু পেন্ডিং নেই, ভালো হইলো না? থার্ড পার্টি দেখতে হবে না, যাদের ইউজার আইডি পাসওয়ার্ড আছে তারাই দেখতে হবে। হ্যাঁ, তবে সবচেয়ে মজার হচ্ছে কি, ই ফাইল ব্যবহারের ড্যাশবোর্ডটা যদি আপনি দেখেন, এই যে দপ্তর মন্ত্রণালয় ভিত্তিক ই ফাইল ব্যবহারের ড্যাশবোর্ড, আপনি এখানে যান এবং বলেন, এইখান থেকে আমি মন্ত্রিপরিষদ বিভাগ দিয়ে দিলাম, আমি চট্টগ্রাম বিভাগের গত 7 দিনের কার্যক্রম আপনি যদি দেখতে চান, এখানে দেখেন গত 7 দিনের চট্টগ্রাম বিভাগের, ঠিক আছে? দেখেন স্যার, টোটাল আবেদন গ্রহণ করছে গত 7 দিনে বান্দরবান 215টা, নথিতে পেশ করছে, নথিভুক্ত লেখা আছে, এটা হবে নথিতে পেশ 30টা, আর 116টাই স্যার নথিজাত করছে। আর নোটশিট নিয়ে কার্যক্রম করছে 29টার। সিস্টেমের ভেতরে পত্রজারি যদি আমরা বলছি করা লাগবে না, তাও করে স্যার 4টা করছে নথিজাত। এই আর এইখানে স্যার টোটাল আপনি কক্সবাজারেরটা কী বলে চট্টগ্রামেরটা যদি দেখেন, টোটাল ডাক গ্রহণ করছে 7 দিনে 817টা, পেশ করছে 651টা, 104টা নথিজাত করছে, 429টা স্যার নোটশিট নিছে এবং 2টা স্যার পত্রজারি করছে চিটাগাং রানিং। এবং এরা কিন্তু স্যার আর হার্ড ফাইল করে না, চট্টগ্রামে আপনি ফোন দিয়ে দেখেন, ওরা আর হার্ড ফাইল করে না। এরা আবার কুমিল্লা পত্রজারি বেশি করে। আমরা যদিও বলছি যে পত্রজারি করার দরকার নেই, তারপরে ওরা ওই প্র্যাকটিসটা চালু রাখছে, ঠিক আছে? হ্যাঁ, ওরা আমরা যদিও বলছি যে করার দরকার নেই, তারপরে ওরা চালু রাখছে। তবে আপনি এই চট্টগ্রাম, কুমিল্লা, তারপরে স্যার কি বলে কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, এগুলো জেলায় যদি ফোন দেন, দেখবেন যে ওরা আপনার 70 থেকে 80% কাজই ই ফাইলের ভেতর দিয়ে করে, ওরা নর্মালি করে না। রাজশাহীর অবস্থা স্যার খুব খারাপ। মন্ত্রিপরিষদ বিভাগ এখন ওইভাবে চালু করতে পারেনি স্যার, না। মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার সমন্বয় শাখা, মানে ওই সচিব স্যারের আন্ডারে, নজরুল ইসলাম স্যারের আন্ডারে ই গভর্নেন্স আর 3টা শাখায় চালু হওয়ার কথা। তো আমি স্যার আসলে ওদের ওইভাবে সময় দিতে পারি নাই। 26 তারিখ থেকে ওদের ওইখানে আমি একটা পিএম অফিস এখানে করে না স্যার, পিএম অফিস আলাদা একটা ইয়েতে করে, মানে পুরো এই সিস্টেমেই করে না ওরা। হ্যাঁ, পিএম অফিসের ডোমেইনই আলাদা, ঠিক আছে? আপনি চাইলেও ওনাদেরটা মনিটরিং করতে পারবেন না। ওনাদেরটা হচ্ছে pmo.eservice.gov.bd SER। আপনার আমজনতার সাথে স্যার প্রধানমন্ত্রী কার্যালয় নেই, ওই একই সিস্টেম ব্যবহার করে, কিন্তু আলাদা সার্ভারে করে, আলাদাভাবে করে। যশোরেরটাও আলাদা সার্ভারে করে। হ্যাঁ, যশোরেরটাও স্যার আলাদা। পিএমও স্যার আপনার সাথে করবে না, ওরা কেন জানি না কেন করবে না, তবে মুখ্য সচিব স্যার বলছে ওদের জন্য আলাদা সেট আপ দিতে স্যার। তবে পিএম অফিসের এই ডোমেইন থেকে চাইলে আপনাদেরটা দেখা যায়। তবে এই ডোমেইন থেকে স্যার আপনাদেরটা দেখা যায়, কিন্তু ওইটা থেকে না, আপনি দেখতে পাবেন না। কিন্তু এনার মুখ্য সচিব স্যারের আইডি থেকে ঢুকলে স্যার সব দপ্তরই দেখা যায়। এই অর্থ বিভাগ ট্রেনিংই করায় নেই, অর্থ বিভাগ করাই নাই, আমি জানি না কেন করায় নাই। তবে এই ছিল স্যার মোটামুটি রিভিউ। আমার মনে হয় এই ভিডিওটা একটু আলাদাভাবে সেভ করি।